আচ্ছা, বিরতির পর সবাইকে স্বাগতম। আবার তাহলে আমরা পাঁচটা চ্যাপ্টার শেষ আমাদের ট্রমার। আমরা ইনিশিয়াল কিছু অ্যাসেসমেন্ট এবং কিছু রিজিওনাল ট্রমা, যেমন হেড ইনজুরি, তারপরে স্পাইন ইনজুরি, তারপরে ম্যাক্সিলোফেশিয়াল ইনজুরি, এগুলো পড়া হয়েছে। এখন আমরা বাকি অংশটুকু পড়বো। এর মধ্যে আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টর্সো ট্রমা। তাহলে টর্সো ট্রমা এই চ্যাপ্টার থেকে প্রতিবারই কোশ্চেন থাকে, গতবারও ছিল, এবং টেনশন নিউমোথোরাক্স নিয়ে গত যে জানুয়ারি সেশন হলো এখানেও ছিল, বা প্রতি বছরই আসলে এখান থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা থেকে আজকে আশা করতেই পারি যে একটা কোশ্চেন আমরা পাবো এই একটা চ্যাপ্টার থেকে। তাহলে আমরা চলে যাই যে আমাদের 365 নাম্বার পেজ। ঠিক আছে, 365 নাম্বার পেজের ক্ষেত্রে আমাদের ট্রমা। ট্রমা মানে ইনজুরি। এখন ইনজুরি গুলো কোথা থেকে হয় আমরা জানি, টর্সো ট্রমা। টর্সো মানে হলো আমাদের তিনটা জিনিস আমরা মনে রাখবো, যে চেস্ট, পেলভিস, চেস্ট, অ্যাবডোমেন এবং পেলভিস, এই তিনটা জিনিসকে একসাথে টর্সো বলা হয়। চেস্ট, অ্যাবডোমেন এবং পেলভিস। ঠিক আছে, তাহলে আমাদের ব্লিডিং এর পাঁচটা কমন সাইট আছে। একটা হলো এই যে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, তারপর আমরা জানি কিছু লিম্ব আছে আমাদের, এক্সট্রিমিটিস, আর হলো এক্সটার্নাল, বাইরে থেকে কিছু হিউমারাইজ হতে পারে। ঠিক আছে, এটা হলো 5 মেজর সাইটস অফ দ্য ব্লিডিং। আমরা মনে রাখবো, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমাদের কাছে পেশেন্ট আসে যে তাদের ট্রমা নিয়ে। এখন বাইরে থেকে কিছু বোঝা যায় না যে বাইরে থেকে ব্লিডিং আছে কি নাই। কারণ কি, তার বাইরে থেকে তো সবসময় ব্লিডিং হবে না, কিন্তু তার ভিতরে ব্লিডিং আছে কিনা। কারণ এই টর্সো মানে আমরা জানি চেস্ট ক্যাভিটি আছে, থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমেন ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি। এখানে ব্লিডিং হলে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো না। এগুলো হলো ইন্ট্রাক্যাভিটারি ব্লিডিং। তাহলে এই যে ইন্ট্রাক্যাভিটারি ব্লিডিং, যেগুলো হলো বাইরে থেকে বোঝা যায় না, সেগুলো বোঝার জন্য আমরা কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেটর দেখতে পারি। সেটা কি কি? কিছু হলো শকের ফিচার। পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেটরি শকের ফিচার আছে। আমরা জানি যে রেসপিরেটরি রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন। ঠিক আছে, আর যদি সিরাম ল্যাকটেট বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই তার তাহলে শকের দিকে যাচ্ছে পেশেন্ট, বা তার অনগোয়িং ব্লিডিং আছে। আর একটু অ্যানাটমিক্যাল, যদি বাইরে থেকেই দেখা যায়, বা যদি এমন জায়গায় ব্লিডিং হয়েছে যে তার আশেপাশে মেজর ভেসেল আছে। আর হলো পেনিট্রেটিং ইনজুরি। তাহলে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইন্ডিকেটর অফ পটেনশিয়াল অনগোয়িং ব্লিডিং, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সিম্পল জিনিস, আমরা একবার একটু পড়লেই আমাদের দেখবো যে সারা জীবন এগুলো মনে থাকবে, এগুলো ভুলার ওরকম কোনো সুযোগ নেই, একবার রিডিং দেওয়া শুধু। এরপরে আমরা চলে যাই যে 366 নাম্বার পেজ, ইনভেস্টিগেশন অফ দ্য চেস্ট ইনজুরি। ইনভেস্টিগেশন চেস্ট ইনজুরির ক্ষেত্রে আমরা কি কি করব? ইনজুরি সবচেয়ে কমনলি আমরা যেটা করি, আমরা সবাই জানি যে একটা চেস্ট এক্সরে করে ফেলি। পেশেন্ট আসলেই চেস্টে কোনো ট্রমা, কোনো ব্লান্ট ইনজুরি বা কোনো পেনিট্রেটিং ইনজুরি চিন্তা করলে আমরা একটা চেস্ট এক্সরে করে ফেলি। এবং এই চেস্ট এক্সরে এটাই কিন্তু বলা আছে যে ইট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ফার্স্ট চয়েস, এবং এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম যেই পেশেন্টের ইনিশিয়াল ট্রমার প্যাথোলজি ডায়াগনোসিস করতে পারি। আর কি করতে পারে, আরেকটা হলো আমরা জানি যে প্লুরাল ক্যাভিটিতে কোনো প্রবলেম হলে আমরা চেস্ট ড্রেন দিয়ে দিই। চেস্ট ড্রেন দিয়ে একই সাথে তাকে ডায়াগনোসিস করা যায়, আবার একই সাথে থেরাপিউটিক পারপাজেও দেওয়া যায়। তাহলে এইটা একেবারে সিম্পল জিনিস, ওরকম আমরা একটু দেখে নিব। ঠিক আছে, পরীক্ষা আসার মতো না। এখন আমরা চলে আসি আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট ওই জায়গায়। তাহলে 367 নাম্বার পেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বলা আছে লাইফ থ্রেটেনিং ইনজুরি। এখন লাইফ থ্রেটেনিং ইনজুরি গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, আর একটা হলো পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। ইমিডিয়েটলি মানে যেই লাইফ থ্রেটেনিং গুলো আমাদের ইনস্ট্যান্ট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমরা জানি যে একটা ট্রমার পেশেন্ট আমরা কি করি, প্রাইমারি সার্ভে এবিসিডি প্রোটোকলে, তারপর সেকেন্ডারি সার্ভে, তারপর হলো টারশিয়ারি। তাহলে এই প্রাইমারি সার্ভেতেই ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং ইনজুরি গুলো আমাদের ডায়াগনোসিস করে ফেলতে হবে। তাহলে বলা আছে যে 6 আর ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং এন্ড দে শুড বি সর্ট ফর এন্ড ম্যানেজ ডিউরিং দ্য প্রাইমারি সার্ভে। আর বাকিগুলো হলো পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, ওগুলোকে আমরা পরবর্তীতে সেকেন্ডারি সার্ভের সময় ডায়াগনোসিস করে ম্যানেজ করলে চলবে। তাহলে এগুলো কি, এগুলোকে আমরা বলেছি ডেডলি ডজন। তাহলে 367 নাম্বার পেজের ফার্স্ট কলামের নিচের দিকে আমরা চলে আসি। ডেডলি ডজন, ডেডলি ডজন মানে কি 12টা এরকম লাইফ থ্রেটেনিং ইনজুরি আছে, এর মধ্যে 6টা হলো ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, 6টা হলো পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। এটা আমাদের রেসিডেন্সি পরীক্ষাতে এর আগে আসছে, এফসিপিএস পরীক্ষাতেও আসতে পারে, এবং স্যারদের ফেভারিট কোশ্চেন বিভিন্ন ওই যে এফসিপিএস সেকেন্ড পার্ট এই সব পরীক্ষার রিটেনে কমনলি এই কোশ্চেন গুলো দেওয়া হয়। তাহলে আমাদের পার্ট ওয়ানেও আসতে পারে। তাহলে পার্ট ওয়ানে তো আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউর জন্য খুবই সুন্দর একটা চার্ট এটা। তাহলে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং দেখেই বুঝতে পারছি আমরা, যেমন এয়ারওয়ে অবস্ট্রাকশন, টেনশন নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল টেম্পোরে। ঠিক আছে, কয়েকটা জিনিস আমাদের কাছে একটু মনে হতে পারে, যেমন ওপেন নিউমোথোরাক্স দেখে মনে হচ্ছে যে এটা এমন কি
নিউমোথোরাক্স ওপেন, ভিতরে বাতাস ঢুকতেছে, প্রবলেম কি? এটাকে আমরা ইমিডিয়েটলি লাইফ থ্রেটানিং কেন বলবো? কেন বলবো এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে, যখন ওপেন নিউমোথোরাক্স পড়বো। আরেকটা কি, ম্যাসিভ হিমোথোরাক্স এবং ফ্লেল চেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এই 6টাই হলো আমাদের রেসপিরেটরি রিলেটেড। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং 6টার মধ্যে 5টাই হলো আমাদের রেসপিরেশন রিলেটেড, আর একটা শুধু কার্ডিয়াক, ঠিক আছে। তাহলে এটা হলো ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং। আর পটেনশিয়ালি কি, পটেনশিয়ালি আমরা কয়েকটা দেখে মনে হতে পারে এটা তো সিভিয়ার ইনজুরি, কিন্তু এরা কিন্তু ইমিডিয়েটলির মধ্যে আমরা ফেলবো না। একটা হলো অ্যাওর্টিক ইনজুরি। অ্যাওর্টিক ইনজুরি, এই পেশেন্ট, যে পেশেন্ট অ্যাওর্টিক ইনজুরি হবে, ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় এরা ইনজুরি হওয়ার সময় মরে যায়। এখন যে পেশেন্ট ইনজুরি হওয়ার সময় মরে যায়, ওই পেশেন্ট আর আমাদের ম্যানেজ করার কিছু নাই। আর কিছু পেশেন্ট আছে ওরা হলো অ্যাওর্টিক ইনজুরি হওয়ার পরেও তারা বেঁচে থাকে। এখন বেঁচে থাকলে আমরা ইনস্ট্যান্ট আসলে ইমিডিয়েটলি তাদেরকে করার কিছু থাকলে আমরা পরবর্তীতে তাদেরকে হয়তো বা ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে আমরা মনে রাখবো অ্যাওর্টিক ইনজুরি এটা যদিও সিভিয়ার ইনজুরি, কিন্তু এটা কিন্তু ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং না। পেশেন্ট যদি বেঁচে থাকে, একটা তো মরে যেতে পারে, মরে গেলে তো আমাদের কিছু করার নাই, হাসপাতালে আসার আগেই মরে যাওয়া গেছে। আর যদি বেঁচে থাকে তাহলে আমরা মনে রাখবো তাকে আমরা সেকেন্ডারি সার্ভিসের সময় ওটাকে ম্যানেজ করতে হবে। ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ইনজুরি, তারপর হলো মায়োকার্ডিয়াল কন্টিশন, পালমোনারি কন্টিশন, আমরা একটু আগে একটা সিনারিওতে পড়েছিলাম পালমোনারি কন্টিশন, এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে, তবে এরা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং না, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য ইমিডিয়েট এন্ড হোয়াট আর দ্য পটেনশিয়াল একটু দেখতে হবে এবং ভালো করে খেয়াল করতে হবে। না হলে হঠাৎ করে যদি বলে দেয় অ্যাওর্টিক ইনজুরি, আমরা কিন্তু এটাকে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং এ অ্যান্সার দিয়ে দেবো, কারণ আমরা জানি অ্যাওর্টিক ইনজুরি খুবই সিভিয়ার। তবে আমরা একটু পরে যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পড়বো তখন দেখবো যে এই জিনিসগুলো ক্লিয়ার হবে আরো। তাহলে আমাদের প্রথমটাই আমরা পড়েছি যে এয়ারওয়ে অবস্ট্রাকশন। এয়ারওয়ে অবস্ট্রাকশন তো আমরা জানি বিভিন্ন কারণ হতে পারে, আমাদের কি হলো আমরা ওই যে সিম্পল এয়ারওয়ে ম্যানুভার, তারপর হলো ওই যে ইন্টিউবেশন, এগুলো করা যেতে পারে, এটা আমরা পড়বো না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো টেনশন নিউমোথোরাক্স। এবং এবার সিপিএস 2021 সালে ওইখান থেকে কোশ্চেন এসেছিল এমসিকিউ একটা, যে টেনশন নিউমোথোরাক্স এর ফিচার গুলো নিয়ে। তাহলে টেনশন নিউমোথোরাক্স আমরা সবাই জানি এখানে কি হয়, এখানে একটা প্লুরাল ক্যাভিটি, ওইখানে একটা ডিফেক্ট থাকলে ওই ডিফেক্টে যদি ভালভের ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করে তাহলে কি হবে, তাহলে দেখা যায় যে এই প্লুরাল ক্যাভিটির মধ্যে বাতাস ঠিকই ঢুকবে কিন্তু আর বের হতে পারে না। তাহলে এরকম একটা গ্যাপ থাকলে এর মধ্যে দিয়ে দেখা যাবে বাতাস ঢুকতেছে কিন্তু বের হতে পারছে না। আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে বাতাসটা ঢুকে পুরোপুরি প্লুরাল ক্যাভিটিটাকে ভরে দিবে এবং লাংসটাকে কলাপস করে দিবে। দিস ইজ দ্য টেনশন নিউমোথোরাক্স, ঠিক আছে। তাহলে টেনশন নিউমোথোরাক্স এটা মেন প্যাথোলজি কি, এটা হলো মেন প্যাথোলজি হলো ডিফেক্ট ইন দ্য প্লুরাল হুইচ অ্যাক্ট এজ এ ওয়ান ওয়ে ভালভ, মানে ডিফেক্ট দিয়ে বাতাস ঢুকবে প্লুরাল ক্যাভিটিতে কিন্তু বের হতে পারবে না। আলটিমেটলি দেখা যায় সাডেনলি হঠাৎ করে বাতাস ঢুকতে ঢুকতে খুব তাড়াতাড়ি এখানে টেনশনটা বেড়ে যায়, এটাকে আমরা বলি টেনশন নিউমোথোরাক্স। এখন টেনশন নিউমোথোরাক্স আমরা তো জানি যে কিভাবে ডায়াগনোসিস করব। টেনশন নিউমোথোরাক্স ডায়াগনোসিসটা খুবই ফেভারিট স্যারদের জন্য, কারণ এটা একটা আমরা নর্মালি যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করি, ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, এগুলো দিয়েই কিন্তু টেনশন নিউমোথোরাক্সটা ডায়াগনোসিস করা যায়। তাহলে ইনস্পেকশনে আমরা কি করি, ইনস্পেকশনে আমরা দেখি যে পেশেন্টের তার রেসপিরেশনটা ঠিক মতো আছে কিনা। তাহলে যদি দেখা যায় তার যেই সাইডে নিউমোথোরাক্স বা যেই সাইডে তার প্রবলেম, ওই সাইডে ঠিক মতো চেস্ট এক্সপেনশনটা হচ্ছে না, আমরা ট্র্যাকিয়া, তারপরে কি আমরা পালপেশনে গিয়ে যদি দেখি যে তার ট্র্যাকিয়াটা ডেভিয়েটেড, এবং পারকাশনে গিয়ে যদি দেখি যে যেই পাশে তার এফেক্টেড ওই সাইডে হাইপার রেজোনেন্স পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এই বইয়ের মধ্যে এইভাবে একটু লেখা ইনস্পেকশন আমরা কি পাবো, চেস্ট মুভমেন্ট ইজ ডিমিনিশড অন দ্য এফেক্টেড সাইড। পালপেশনে কি দেখবো, পালপেশনে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ট্র্যাকিয়াল ডেভিয়েশন ইন দ্য অপোজিট সাইড। তারপর কি পারকাশন আমরা দেখবো হাইপার রেজোনেন্স, এই যে দেখতে পাচ্ছি পারকাশনে হাইপার রেজোনেন্স পাওয়া যাচ্ছে। আর অসকালটেশন আমরা দেখবো ডিমিনিশড অর অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড। তাহলে এরকম যদি আমরা ফিচার পাই তাহলে আমাদের ইনস্ট্যান্ট ডায়াগনোসিস হয়ে যাবে দিস ইজ এ কেস অফ টেনশন নিউমোথোরাক্স। এখন এটা হলো আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পেশেন্ট আমরা কি করি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলে পেশেন্টকে পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করি, তাই না? এখন এই টেনশন নিউমোথোরাক্স আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলে আমরা কিভাবে কনফার্ম করব এটা? এক্সরে করব, বুকের এক্সরে করব। আচ্ছা, এক্সরে করে আমরা কনফার্ম করতে পারি, তবে আমরা সব সময় মনে রাখবো এই এক্সরে করার জন্য ওয়েট করা যাবে না, ঠিক আছে। টেনশন নিউমোথোরাক্স এটা হলো ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং। আমি এক্সরে করতে গেলে এই আধা ঘন্টার জন্য পেশেন্টকে পাঠালে কিন্তু পেশেন্ট ওইখানেই মারা যেতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে, এখানে বলা আছে সুন্দর একটা কথা যে টেনশন নিউমোথোরাক্স ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং
ট্রিটমেন্ট শুড নেভার বি ডিলেড বাই ওয়েটিং ফর দ্য রেজাল্ট কনফার্মেশন। আমরা কনফার্ম করতে পারি কিন্তু আমাদের কনফার্ম করা যাবে না। এবং আমি যখন ক্যাজুয়ালিটিতে ট্রেনিং করতাম ওইখানে এক আইএমও ছিল, সে হলো একটা পেশেন্ট এরকম টেনশন নিউমোথোরাক্স নিয়ে আসছে, আসলে পুরোপুরি টেনশনের মতো ছিল না, যাই হোক সে স্যার ওইখানে পেশেন্টকে নিউমোথোরাক্স থাকলে, টেনশন নিউমোথোরাক্স আমরা সাসপেক্ট করলেই পেশেন্টকে আমরা কি করব, তাকে ম্যানেজমেন্ট করতে হবে, তাকে কিন্তু এক্সরে করা যাবে না। কিন্তু ওই যে আইএমও সেগুলো পেশেন্টকে এক্সরে করতে পাঠিয়েছিল। এখন এক্সরে করে আসলো, এক্সরে করে সুন্দর দেখা যাচ্ছে যে এরকম একটা এক্সরে, এরকম পেশেন্ট এরকম একটা এক্সরে নিয়ে আসছে, এরকম একটা এক্সরে যে তার ওই যে পুরো হাইপার লুসেন্ট লাং ফিল্ড, লাং কলাপস দেখা যাচ্ছে, ঠিক আছে, ট্র্যাকে অপোজিট সাইডে ডেভিয়েটেড। তারপরে আমাদেরকে দেখানো এই যে দেখো তোমরা কি সুন্দর নিউমোথোরাক্সেরই, এখন আমরা এটা ম্যানেজমেন্ট করবো। যাই হোক পরে ওটাকে পেশেন্টকে হলো চেস্ট ড্রেন দেওয়া হয়েছে। এখন চেস্ট ড্রেন দেওয়ার পর আবার একটা এক্সরে করা হয়েছে, ওখানে সুন্দর দেখা যাচ্ছে যে এই যে লাং ফিল্ড এটা হলো নর্মাল হয়ে গেছে। এখন পরের দিন যখন রাউন্ডে রাউন্ডে হলো স্যার যখন আসলো কনসালটেন্ট স্যার, তখন হলো এটা উনি নিজেই তখন বলে যে এটা আমি প্রেজেন্ট করবো, যে কালকে সুন্দরভাবে আমরা এই পেশটা ম্যানেজ করেছি, আমি এটা দেখো স্যারকে বলবো, স্যার খুব খুশি হবে। এখন স্যারকে দেখিয়েছে প্রথমে যে স্যার এরকম একটা পেশেন্ট আসছিল, এই পেশেন্টটা আমরা ওকে প্রথমে এক্সরে করলাম, এক্সরে এরকম একটা ফিচার আসছিল, পরে হলো আমরা ডায়াগনোসিস হওয়ার পরে তাকে আমরা চেস্ট ড্রেন দিয়েছি। এখন স্যার চেস্ট ড্রেন দেওয়ার পরে এরকম একটা এক্সরে, স্যার এটা শোনার পরে রাগে তার সাথে আর ওই দিন কথাই বলে না, সে রাগ করে তার বলছে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তুমি আগামী 3 দিন আর আমার কাছে আসবে না। একটা টেনশন নিউমোথোরাক্স পেশেন্ট তুমি কোন হিসেবে তাকে এক্সরে করতে পাঠিয়েছে, এখন আবার এটা আবার আমাকে এখন দেখাচ্ছ হাসি হাসি মুখে। তাহলে আমরা মনে রাখবো যে টেনশন নিউমোথোরাক্স কখনোই আমরা চেস্ট এক্সের জন্য ওয়েট করব না। এখানে যদিও দেওয়া আছে আমাদের একাডেমিক পারপাজে, আমরা কখনোই ওয়েট করব না, আমরা টেনশন নিউমোথোরাক্স হলেই পেশেন্টকে ট্রিটমেন্টে চলে যাবো। কি ট্রিটমেন্ট দিব, ইমিডিয়েটলি আমরা মনে রাখবো একটা লার্জ বোর ক্যানুলা দিয়ে দিব এট দ্য মিড ক্লাভিকুলার লাইন, যেই পাশে আমাদের টেনশন নিউমোথোরাক্স ওই সাইডের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস বরাবর মিড ক্লাভিকুলার লাইন বরাবর একটা হোয়াইট বোন নিডল দিয়ে দিব ইমিডিয়েট ডিকম্প্রেশনের জন্য। তাহলে কিন্তু আমরা চেস্ট ড্রেন দেওয়ার জন্য যে একটা টাইম লাগে মানে প্রিপেয়ার করার জন্য, অতটুকু টাইমও কিন্তু আমরা ওয়েট করবো না, আমরা প্রথমেই তাকে একটা ইমিডিয়েট ডিকম্প্রেশন যতটুকু করা যায় করব। তার এর মধ্যে টাইমে যারা সিস্টার বা থাকবে তারা হলো চেস্ট ড্রেনের জন্য ওইগুলো ব্যবস্থা করবে, তারপরে আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা চেস্ট ড্রেন দিয়ে দেবো। এটা হলো ডেফিনেটলি ম্যানেজমেন্ট। এবং কোথায় দিব এটা, এটা দিব হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস বলা হয়েছে along the triangle of the safety, এটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে বেলিয়াপের পড়বো, এই জন্য এখানে বলছেন। এবং ইন দা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, এই কোশ্চেনটা খুবই কমনলি করা হয়, আমরা কোন লাইন বরাবর চেস্ট ড্রেন দিব, এটা হলো অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি, ম্যাক্সিমামই বলে যে এটা মিড অ্যাক্সিলারি লাইন, তবে মিড অ্যাক্সিলারি লাইন না, এটা হলো along the anterior axillary line। ঠিক আছে, প্রতিটা কথা টেনশন নিউমোথোরাক্স সম্পর্কে ইম্পর্টেন্ট। এবং আরেকটা হলো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি টেনশন নিউমোথোরাক্স এর কারণ কি, কারণগুলো বলা আছে। কারণগুলো হলো যে এই যে মোস্ট কমন কজেস আর পেনিট্রেটিং চেস্ট ইনজুরি, ব্লান্ট চেস্ট ট্রমা, আর অনেক সময় সিভিলাইন দিতে গিয়েও হয় চেস্ট নিউমোথোরাক্স। আমরা জানি সিভিলাইন, মেকানিক্যাল ভেন্টিলেশন, আমরা পড়েছি যে ভলিউম কন্ট্রোল মোড দিয়ে রাখলে ওইখানে এয়ারওয়ে প্রেসার বেড়ে গিয়ে অনেক সময় দেখা যায় ভেন্টিলেটরে থাকা অবস্থায় পেশেন্টে একেবারে ব্যারোট্রমা হয়ে নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য কজেস অফ নিউমোথোরাক্স প্রতিটা কথা এখানে পড়তে হবে। তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা দেখবো, কিভাবে ম্যানেজ করব প্রতিটা জিনিস। এরপরে হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেট। তাহলে পেরিকার্ডিয়াল টেম্পোনেট কি, পেরিকার্ডিয়াল টেম্পোনেট মানে বুঝতে পারছি আমাদের পেরিকার্ডিয়াল যে ক্যাভিটি ওইখানে যদি কোনো কারণে কোনো ফ্লুইড জমা হয়, এখন সেটা সিরাস ফ্লুইড হতে পারে ইনফিউশনের জন্য বা ট্রমার জন্য, আমাদের যেহেতু আজকে ট্রমার জন্য ওইখানে ব্লাড জমা হতে পারে। ব্লাড জমা হলে যদি দেখা যায় যে হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, ওটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল টেম্পোনেট। এখন পেরিকার্ডিয়াল টেম্পোনেট আমরা ডায়াগনোসিস করবো কিভাবে, কয়েকটা ভাবে করতে পারি। একটা হলো যে তিনটা ট্র্যাড আছে, একটা হলো রেজ জেভিপি, তারপরে হলো ডিক্রিজ ব্লাড প্রেশার। তাহলে আমরা মনে করি একটা ট্র্যাড, এই ট্র্যাডটা যখনই আমাদের মাথায় আসবে এবং আমরা যদি দেখি একটা পেশেন্টের চেস্ট ট্রমা এবং তার রেজ জেভিপি, তারপর হলো ডিক্রিজ ব্লাড প্রেশার বা হাইপোটেনশন, এবং আরেকটা হলো মাফল ব্লাড সাউন্ড, মাফল হার্ট সাউন্ড শুনে মনে হচ্ছে এটা জানি কোথা থেকে আসছে, মনে হচ্ছে হার্টের পাশে কেউ কিছু পিছিয়ে রেখেছে। মাফল মানে যে মাফলার পরি না আমরা, মাফলার দিয়ে গলা পিছিয়ে রাখি ওরকম, মানে মনে হচ্ছে যে হার্টের পাশে কেউ যেন কিছু একটা বেঁধে রেখেছে, এই জন্য ঠিক মতো হার্ট সাউন্ডটা কানের মধ্যে পৌঁছাচ্ছে না। তাহলে এরকম তিনটা ফিচার থাকলে
এই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব দিস ইজ এ কেস অফ পেরিকার্ডিয়াল টেম্পোনাইট, এবং এটা ট্রিটমেন্ট কি হবে, এটাও ট্রিটমেন্ট হবে হলো এখানে যে ব্লাডটা বা ব্লাড জমা হয়েছে ব্লাডটাকে আমরা বের করে ফেলবো। এটা আইডিয়ালি দেখা যায় ইফাস বা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বা ইসিজি আলট্রাসোনো গাইডেড আমরা ব্লাডটাকে ওইখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে পেরিকার্ডিয়াল টেম্পোনাইট শেষ। এরপরে চলে আসে আমাদের 368 নাম্বার পেজ। এখানে এই চার্টের মধ্যে সামারি বক্সে এই কথাগুলো বলা আছে। ওপেন নিউমোথোরাক্স 368 নাম্বার পেজ, ওপেন নিউমোথোরাক্স। এটা শুনে যদিও মনে হচ্ছে একটু মোটামুটি নরমাল আছে, ওপেন নিউমোথোরাক্স আর এমন ক্ষতি কি, তবে কি কেন এটা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, এখানে দুইটা কথা বলা আছে। একটা হলো যে আমাদের যে ওপেন নিউমোথোরাক্স মানে চেস্ট ওয়ালের যে ডিফেক্টটা যদি 3 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে 3 সেন্টিমিটারের বেশি হলে আমরা জানি যে আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেসার হলো নেগেটিভ অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে, তাহলে ইন্ট্রাথোরাসিক প্রেসারটা নেগেটিভ থাকে, জন্য আমাদের সহজে আমাদের চেস্ট মুভমেন্টটা হয়। তাহলে এখানে যখনই দেখা যাবে এয়ার এই ডিফেক্টটা মোর দ্যান 3 সেন্টিমিটার হবে, তখনই কিন্তু বাইরে থেকে বাতাস ঢুকে ওইটাকে পুরো অ্যাটমসফেরিক প্রেসারের সাথে নর্মাল করে দিবে। তখন কিন্তু আমাদের আর নর্মাল যেই আমরা শ্বাস নেই ওই শ্বাসটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা হলো মোর দেন 3 সেন্টিমিটার বেশি ডিফেক্ট হলে একেবারে ইন্টারথোরাসিক প্রেসারটা অবলিটারেটেড হয়ে যাবে এবং আলটিমেটলি আমাদের শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। আরেকটা হলো যে বেশি ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্র্যাকিয়ার যে নর্মাল ডায়ামিটার বলা হয় যে 15 মিলিমিটার বা 20 মিলিমিটার এরকম বলা হয় ইন্টারনাল ডায়ামিটারের এই ওপেনিংটা যদি ট্র্যাকিয়া ডায়ামিটারের 2/3 হয়, তাহলে কিন্তু বলা আছে যে প্রেফারেন্সিয়ালি আমাদের নর্মালি কি আমরা যখন শ্বাস নেই ইনস্পিরেশন নিলে আমাদের ট্র্যাকিয়া দিয়ে বাতাসটা ঢুকে, কিন্তু এই ডিফেক্টটা বড় হলে কি হবে, এই বাতাসটা ট্র্যাকিয়া দিয়ে না ঢুকে আমাদের ওই চেস্ট ওয়ালে ডিফেক্ট দিয়ে ঢুকে। এখন ট্র্যাকিয়া দিয়ে বাতাস যখন ঢুকে বাতাসটা তো যায় হলো অ্যালভিউলাসে, কিন্তু এই চেস্ট ওয়ালে ডিফেক্ট দিয়ে যখন বাতাসটা ঢুকবে তখন ওটা তো আর অ্যালভিউলাসে পৌঁছাতে পারবে না, ওটা কোথায় গিয়ে জমা হবে, ওটা প্লুরাল ক্যাভিটিতে জমা হবে। এবং আলটিমেটলি আমরা বুঝতেই পারছি ট্যাকে দিয়ে বাতাস যাওয়া মানে ওটা আমাদের অক্সিজেনেশন এয়ার এক্সচেঞ্জে হেল্প করা। আর যখন এই বাইরে থেকে বাতাস ঢুকবে প্লুরাল ক্যাভিটি, ওটা তো অক্সিজেন হেল্প করবে না, ওটারও আমাদের লাংসটাকে ভিতর থেকে প্রেসার দিতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট ইমিডিয়েটলি দেখা যেতে পারে খারাপ হয়ে যেতে পারে, কারণ তার শ্বাস নিতেই পারবে না সে কোনোভাবে। তাহলে ওপেন নিউমোথোরাক্স সেটাও একটা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কেন হয় আমরা জানলাম। এবং এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট হলো আমাদের যে ডিফেক্ট আছে ডিফেক্টটাকে আমরা ক্লোজ করে দিব। এখন ক্লোজ করার সময় আমাদের মনে রাখতে হবে যে ক্লোজ আমরা 3 পাশে করব। তাহলে ক্লোজিং দ্য ডিফেক্ট উইথ এ স্টেরাইল অক্লুসিভ প্লাস্টিক ড্রেসিং, এবং 3 জায়গায় করব। কোন 3 জায়গায়? 3 জায়গায় আমরা করব, এক জায়গায় ফাঁকা রাখবো, কারণ কি আমাদের অলরেডি তো কিছু বাতাস ঢুকে বসে আছে। এখন আমরা যদি এই ডিফেক্টটাকে পুরো বন্ধ করে দেই তাহলে কি হবে, পুরো বন্ধ করলে দেখা যাবে যেই যে আমাদের ওপেন নিউমোথোরাক্স ছিল ওটা এখন ক্লোজ নিউমোথোরাক্সে কনভার্ট হয়ে যাবে। এর জন্য আমরা এটাকে 3 জায়গায় বন্ধ করব, এক জায়গায় বন্ধ করব না। তাহলে 3 জায়গায় বন্ধ করলে গ্যাপটা কমে আসবে, গ্যাপটা কমলে কিন্তু তখন আমরা নর্মাল মোটামুটি শ্বাস নিতে পারবো, আস্তে আস্তে ভিতরে যে বাতাসগুলো ঢুকেছিল ওগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এটা একটা। আর পরবর্তীতে আমাদের মনে রাখবো ম্যাক্সিমাম যত আমাদের চেস্ট ট্রমার ইনজুরি আছে সব ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হলো চেস্ট ড্রেন দেওয়া। এখানেও আমরা একটা চেস্ট ড্রেন দিয়ে দিব। ঠিক আছে, পরবর্তীতে এই চেস্ট ড্রেন টু বি ইনসার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, রিমুভ সাইড ফ্রম দ্য ইনজুরি। তাহলে প্রতিটা জিনিস কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এবং আমরা বলেছি এই চ্যাপ্টার থেকে প্রতিবার এক্সপিএস পরীক্ষা কোশ্চেন আসে। এরপর এটা হলো ম্যাসিভ হিমোথোরাক্স। ম্যাসিভ হিমোথোরাক্স মানে আমরা বুঝতে পারছি যে হিমোথোরাক্সের ওইখানে মানে প্লুরাল ক্যাভিটিতে ব্লাড জমা হয়েছে। এখন এই অনেক সময় কোশ্চেন আসে যে ব্লাডের সোর্স অফ দ্য ব্লাড কোনটা। তাহলে সোর্স অফ দ্য ব্লিডিং খুবই ইম্পর্টেন্ট আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য। হিমোথোরাক্সের সোর্স অফ দ্য ব্লিডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা আছে যে ফ্রম দ্য ইন্টারকোস্টাল ভেসেল, চেস্ট ওয়ালের এখানে যে ইন্টারকোস্টাল ভেসেল থেকে ওইখান থেকেই ম্যাক্সিমাম ব্লাডটা আসে। ঠিক আছে, আর মাঝে মাঝে দেখা যায় মোস্ট কমন কজ বলা আছে ইন্টারকোস্টাল ভেসেল, তাহলে এটা কিন্তু এসবিএর জন্য ইম্পর্টেন্ট। আর একটি মাঝে মাঝে দেখা যেতে পারে ইন্টারনাল থোরাসিক, ইন্টারনাল মেমোরি আর্টারি, ওইটা অনেক সময় রাপচার হয়ে আসতে পারে। তাহলে ম্যাসিভ হিমোথোরাক্সের আমরা সোর্স করলাম, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট কমন সোর্স হলো ইন্টারকোস্টাল আর্টারি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট একই রকম ভাবে, ট্রিটমেন্ট চেস্ট ড্রেন দেওয়া। এখন চেস্ট ড্রেন দেওয়ার পরে আমরা যদি দেখি দেওয়ার পরে ভুর ভুর করে 1500 ml ব্লাড চলে আসছে, বা আমরা দেখলাম যে ব্লাড আসছে এবং একটু পর পরে আমরা তো জানি যে এখানে যে আমরা একটা চেস্ট ড্রেন দিই, চেস্ট ড্রেন ব্যাগের একটা ক্যাপাসিটি আছে, ওখানে মাপা যায় কতটুকু করে ব্লাড জমা হচ্ছে বা ফ্লুইড জমা হচ্ছে। যদি দেখি যে প্রতি ঘন্টায় 200 ml করে আসতেছে এবং 3 থেকে 4 ঘন্টা যাবত একই রকম আছে, তাহলে এটা হলে বুঝতে হবে আমাদের চেস্ট ওয়ালের ভিতরে
কোনো অনগোয়িং ব্লিডার আছে, ব্লিডার ভেসেল। তাহলে এই ব্লিডার ভেসেলটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না আটকাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই ব্লিডিং হতেই থাকবে। এখন আমরা চেস্ট ড্রেন দিলাম, আমরা পেশেন্টকে স্যালাইন দিলাম, ওইদিকে তার ব্লিডিং, মানে কল খোলা রেখে উপরে দিয়ে শুধু পানি ঢালতেছি, মানে স্যালাইন দিচ্ছি, তাহলে তো লাভ হবে না। আমাদের ওই কলটাকে আগে বন্ধ করতে হবে, তাহলেই তো আমাদের ভিতরে যে স্যালাইন বা যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ভিতরে জমা থাকবে। তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু থোরাকোটমি করতে হবে। থোরাকোটমি মানে একেবারে আর্জেন্ট থোরাকোটমি। থোরাকোটমি করে যে জায়গায় যে ভেসেল আছে ভেসেলটাকে আমাদের লাইগেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে কখন থোরাকোটমি করবো। ইনস্ট্যান্ট ইমোথোরাক্সের আমাদের প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো চেস্ট ড্রেন দেওয়া। আর যদি দেখা যায় 1500 ml এর বেশি ইনস্ট্যান্ট ব্লাড আসছে, বা যদি 3-4 ঘন্টা যাবত 200 ml এর বেশি করে আসতে থাকে, তখন আমরা কি দিব, তখন আমরা পেশেন্টকে ওপেন থোরাকোটমি করে ওই ব্লিডিং ভেসেলটাকে লাইগেট করে দিব। এরপরে চলে আসে আমাদের আরেকটা ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং বাকি আছে, সেটা হলো ফ্লেল চেস্ট। ফ্লেল চেস্ট কি? ফ্লেল চেস্টের ডেফিনিশনটা প্রায় আসে, রাউন্ডেও ধরে স্যাররা, পরীক্ষাতেও আসে, এবং এটা আমরা অনেকেই ভুল করি। ফ্লেল চেস্ট, ফ্লেল চেস্ট আমরা মনে রাখবো ইট ইজ আ ফ্র্যাকচার অফ 3 or more rib fracture in 2 or 3 প্লেস। ঠিক আছে, তাহলে ডিফাইন্ড অ্যাজ 3 or more rib fracture, তিনটা অর তার বেশি রিব ফ্র্যাকচার যদি দুইটা বা তার জায়গায় 2 or more প্লেস হয়, তাহলে এটাকে বলে ফ্লেল চেস্ট। তাহলে আমরা মোটামুটি বুঝতেই পারছি যে ফ্লেল চেস্ট হলে পেশেন্টের এটা দেখতে পাচ্ছি, এটা হলো ফ্লেল চেস্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে 1 2 3 4 মানে 3 or more ribs fracture in 2 or more place। দেখতে পাচ্ছি প্রতিটা রিব দুইটা জায়গায় ফ্র্যাকচার হয়েছে। তাহলে এরকম হলে কি হবে, এরকম হলে ওই যে একটা সেগমেন্ট, চেস্ট ওয়ালের সেগমেন্ট একটা আলাদা সেগমেন্ট হয়ে যাবে। এখানে পুরো চেস্ট ওয়াল, আমরা জানি চেস্ট ওয়াল বা চেস্ট ক্যাভিটি যখন ইনস্পিরেশন এবং এক্সপ্রেশনের সময় কিন্তু পুরোটা ওভারঅল মুভমেন্ট হয়, কিন্তু যখনই এরকম ফ্লেল চেস্ট হবে এই সেগমেন্টটা কি পুরো আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে সে আলাদা মুভমেন্ট করবে। তাহলে এই পেশেন্ট যখন শ্বাস নিবে, আমরা যখন ইনস্পিরেশন নেই, তখন আমাদের চেস্ট ওয়ালটা এক্সপেনশন হয়। তখন এক্সপেনশন হলে কি হবে, এক্সপেনশন হলে তো চেস্ট ওয়াল বাইরে বের হওয়ার কথা, কিন্তু এই যে আলাদা একটা সেগমেন্ট ফ্লেল সেগমেন্ট, এই ফ্লেল সেগমেন্টটা তখন ভিতরের দিকে ঢুকে যাবে। আর কি, আমরা যখন এক্সপ্রেশন নেই আমরা জানি তখন আমাদের চেস্ট ওয়ালটা ভিতরের দিকে হয়, ডায়ামিটারটা কমে, তখন দেখা যাবে আমাদের ফ্লেল চেস্টটা অপোজিট সাইডে বাইরের দিকে বের হয়ে যাবে। তাহলে সে কিন্তু উল্টা মুভমেন্ট হচ্ছে। যখন আমরা ইনস্পিরেশন নিচ্ছি তখন ফ্লেল চেস্টটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, যখন আমরা এক্সপ্রেশন নিচ্ছি তখন ফ্লেল সেগমেন্টটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। এই যে একটা উল্টা মুভমেন্ট, তার এই উল্টা অপোজিট মুভমেন্টকে আমরা বলি প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। ঠিক আছে, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। তাহলে ফ্লেল চেস্ট এটার প্রবলেম হয় হলো কিন্তু ওই প্যারাডক্সিক্যাল মুভমেন্টের জন্য তার আন্ডারলাইন, এখন ফ্লেল চেস্টটা যদি ছোট হয় মোটামুটি, তাহলে কিন্তু এই আন্ডারলাইন যে টিস্যু আছে ওইখানে ওরকম প্রবলেম হবে না, ওইখানে হয়তো বা কিছু অক্সিজেনেশন কম হবে, কিন্তু ফ্লেল সেগমেন্টটা বেশি হলে প্রবলেম হবে, তখন কিন্তু আমাদের ঠিক মতো শ্বাস আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা ফ্লেল চেস্ট বুঝলাম, প্যারাডক্সিক্যাল মুভমেন্ট কি হয় এটাও বুঝলাম। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট আগে বলা হতো যে ফ্লেল সেগমেন্ট বা ফ্লেল চেস্ট হলেই তাদের ভেন্টিলেটরে দিয়ে দিত। এখন আমরা তো জানি যে করোনা হয় যারা ভেন্টিলেটরে দেয়, ভেন্টিলেটরে দিলে মোটামুটি 99% দেখা যায় ভেন্টিলেটর থেকে আর ব্যাক করে না। এরকম বাইরের দেশে হয়তো এত খারাপ না, কিন্তু ভেন্টিলেটর দিলে কিন্তু বোঝাই যায় যে পেশেন্টের একটা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড মর্টালিটি মরবিডিটি অনেক বেড়ে যায়। এর জন্য ফ্লেল সেগমেন্ট বা ফ্লেল চেস্ট হলে আমরা প্রথমেই পেশেন্টকে এরকম ভেন্টিলেটরে দিব না, আমরা কি করব, পেশেন্টকে তাকে হাই ফ্লো অক্সিজেন দিব। তার যেহেতু রিব ফ্র্যাকচার অনেকগুলো, তাকে আমরা ঠিকমতো অ্যানালজেসিক দিব যেন সে ঠিকমতো শ্বাস নিতে পারে। ঠিক আছে, তাহলে অ্যানালজেসিক, অক্সিজেন, ফিজিওথেরাপি এগুলো দিয়ে ট্রিটমেন্ট করব। এগুলো দিলে অনেক পেশেন্টই ভালো হয়ে যায়। যদি এগুলোতে ভালো না হয়, তাও যদি রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করে, একমাত্র তখন আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে দিব। আর সার্জিক্যাল স্টেবিলাইজেশন ফ্লেল সেগমেন্টের আগে ভালো হবে, এখন আর ওরকম করা হয় না, মাঝে মাঝে করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং ইনজুরি গুলো শেষ। আমরা দেখলাম এই 6টা ইনজুরি কোন প্রতিটা কেন লাইফ থ্রেটেনিং আমরা বুঝেছি। এখন আমরা চলে আসি পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। পটেনশিয়ালি আমরা বলেছি 359 নম্বর পেজ। এগুলো আমরা কি বলি যে পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং মানে এগুলো হলো পেশেন্টকে ইমিডিয়েটলি আমরা প্রাইমারি সার্ভেতে ম্যানেজ না করলেও চলবে, সেকেন্ডারি সার্ভেতে এগুলো ডায়াগনোসিসে ম্যানেজ করতে হবে। এখন এখানে প্রথমটাই আছে থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশন। এখন থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশন বলা আছে যে thoracic aortic disruption is a common cause of sudden death after an automobile collision and fall from great height। ওই যে একেবারে 10 তলা 20 তলা থেকে একটা পেশেন্ট পড়ার পরে, বা ওই যে অটোমোবাইল অ্যাক্সিডেন্ট হলো, অনেক পেশেন্টেরই কিন্তু ইনস্ট্যান্ট তারা মারা যায়।
এখানে আমরা বলি না যে স্পট ডেট, স্পট ডেট মানে কি? স্পট ডেট মানে হলো ওই যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই সে মারা গেছে। এটা অনেক সময় দেখা যায় থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশনের কারণে ইনস্ট্যান্ট মারা যেতে পারে। এই যে থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশন হলে সাডেনলি পুরো ব্লাড ওইখান থেকে বের হয়ে পুরা আশেপাশে ছড়িয়ে যাবে এবং ইনস্ট্যান্ট পেশেন্ট মারা যাবে। এখন এটা একটা হতে পারে ইনস্ট্যান্ট পেশেন্ট স্পট ডেড হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে অনেক সময় এখানে ডিসরাপশন হওয়ার পরেও, ওইখানে অনেক সময় দেখা যায় ডিসরাপশন হয়েছিল একটু ব্লিডিং হওয়ার পরে ওইখানে যদি অ্যাডভেন্টিশিয়াটা তার মোটামুটি ইনট্যাক্ট থাকে তখন কিন্তু এখানে একটা হিমাটোমা হয়ে বসে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসরাপশন হয়েছে কিন্তু পুরোপুরি ব্লাড গুলো বের হতে পারে না, এখানে একটা হিমাটোমার মতো হয়ে বসে আছে। তাহলে এরকম একটা পেশেন্ট আমাদের কাছে যদি আসে হাই ফল ফ্রম গ্রেট হাইট বা অটোমোবাইল কলিশন, আমরা দেখলাম যে পেশেন্ট প্রাইমারি সার্জারির পরে পরে আমরা একটা এক্সরে করতে পাঠালাম, এক্সরে তে যদি পেশেন্ট এরকম ফিচার নিয়ে আসে যে ওয়াইড এন্ড মিডিয়াস্টেরাম এবং লেফট ব্রঙ্কাসটা ডিপ্রেস, তাহলে কিন্তু আমাদের মাথায় চলে আসবে যে এই পেশেন্টের থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশন হয়েছে। তবে ডিসরাপশনটা এখন একটু স্টেবল অবস্থায় আছে। স্টেবল অবস্থায় মানে এখানে একটা হিমাটোমা হয়ে আছে। এখন এই পেশেন্টকে আমরা যদি ওই যে বলেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমরা তাকে লিটারের পর লিটার যদি হঠাৎ করে স্যালাইন দেওয়া শুরু করি, হঠাৎ করে যখন পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাবে তখন কি হবে? তখন হঠাৎ করে পেশেন্ট কিন্তু মোটামুটি স্টেবল ছিল, হঠাৎ করে যদি আমরা লিটার পর লিটার স্যালাইন দেওয়া শুরু করি তখন দেখা যাবে এই যে হিমাটোমা আছে ওটা এখান থেকে ডিসরাপশন হয়ে যাবে এবং ডিসরাপশন হয়ে কিন্তু পেশেন্ট, ভালো পেশেন্ট তখন অবজারভেশন করার সময় মারা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এই থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশন পেশেন্ট আমাদের প্রথম কাজ হবে এই পেশেন্টের ব্লাড প্রেশারটা মেনটেন করা। ঠিক আছে, ব্লাড প্রেশারটা মেনটেন করা বলা আছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কন্ট্রোল অফ সিস্টোলিক ব্লাড প্রেশার বলা আছে। কোনোভাবেই 120-এর উপরে উঠতে দেওয়া যাবে না, যত কম রাখতে পারি আমরা তত ভালো। এটা হলো ইনস্ট্যান্ট, আর পরবর্তীতে আমরা যদি পারা যায় তাকে হলো অপারেশন থিয়েটারে নিয়ে ইন্ট্রা অ্যাওর্টিক স্টেন্টিং করতে পারে। এটা হলো আমাদের ডেফিনিটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের জানলাম আমরা থোরাসিক অ্যাওর্টিক ডিসরাপশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট স্পট ডেড হতে পারে, আর অনেক সময় পেশেন্ট হিমাটোমা হয়ে মোটামুটি স্টেবল থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এক্সরে করে এই ফিচারগুলো পেতে পারি, সিটি স্ক্যান করে আমরা আইডেন্টিফাই মানে ডায়াগনোসিস কনফার্ম করব। আর ট্রিটমেন্ট হবে হলো আমাদের ব্লাড প্রেশার কোনোভাবে বাড়ানো যাবে না, আর পরবর্তীতে আমরা পেশেন্টকে একটা স্টেন্টিং করে দিব। ঠিক আছে, এটা হলো ডেফিনিটিভ ট্রিটমেন্ট। 370 নাম্বার পেজ, এখানে বাকিগুলো দেওয়া আছে ট্র্যাকিওব্রঙ্কিয়াল ইনজুরি, ব্লান্ট মায়োকার্ডিয়াল ইনজুরি, এগুলো হলো মোটামুটি আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা জানি যে এগুলো পারা যায় যদি তাহলে আমরা ওগুলো রিপেয়ার করব। ব্লান্ট মায়োকার্ডিয়াল ইনজুরিতে রিপেয়ার করার কিছু না, এটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, পেশেন্টকে অবজারভেশন করতে হবে। 370 নাম্বার পেজ সেকেন্ড কলামে দেখতে পাচ্ছেন আমরা ডায়াফ্রামেটিক ইনজুরি একটা বলা আছে। তাহলে ডায়াফ্রামেটিক ইনজুরি কি? ডায়াফ্রামেটিক ইনজুরি বলা আছে যে এনি পেনিট্রেটিং ইনজুরি বিলো দা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এরকম হলেই কিন্তু আমাদের, আমরা জানি ডায়াফ্রাম কিন্তু যদিও সেটা নিচের দিকে অ্যাটাচমেন্ট থাকে আমাদের একেবারে লোয়ার ভার্টিব্রা বা লোয়ার রিবসে, কিন্তু এটা কিন্তু আর্চ করে থাকে, ডোমগুলো উপরের দিকে থাকে। এই জন্য কোনো পেশেন্টের যদি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ওই বরাবর যদি কোনো ইনজুরি হয় তাহলেও কিন্তু আমাদের মাথায় ডায়াফ্রাম ইনজুরির সাসপিশন রাখতে হবে। ঠিক আছে, ডায়াফ্রাম ইনজুরি তাহলে কখন আমরা যদি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে ইনজুরি হয় তাহলে আমরা মাথায় রাখতে হবে যে ডায়াফ্রাম ইনজুরি হতে পারে। এখন ডায়াফ্রাম ইনজুরি হলে কি প্রবলেম হয়? আমরা জানি ডায়াফ্রাম হলো দুইটা ক্যাভিটির মধ্যে একটা পর্দার মতো। থোরাসিক ক্যাভিটির যে ইন্টারথোরাসিক প্রেশার হলো নেগেটিভ আর ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার হলো পজিটিভ। তাহলে কোনো কারণে যদি এই ডায়াফ্রাম ইনজুরি হয়ে যায় তাহলে এই যে একটা সেপারেশন এটা কিন্তু থাকলো না। আলটিমেটলি কি হবে? আমাদের অ্যাবডোমিনাল প্রেশার গুলো হলো পজিটিভ, ওই অর্গান গুলো প্রেশার দিয়ে দেখা যাবে থোরাক্সের মধ্যে ঢুকে গেছে। আলটিমেটলি অ্যাবডোমিনাল অর্গান গুলো থোরাক্সে হার্নিয়েশন হবে। এই হার্নিয়েশন হলে অনেক সময় দেখা যায় যে এই যে কোন স্ট্রাকচার স্ট্র্যাঙ্গুলেশন হয়ে কিন্তু নেক্রোসিস ইনফারশন হয়ে যেতে পারে। এই জন্য ডায়াফ্রাম ইনজুরিটা আমাদের অবশ্যই ইমিডিয়েটলি তো কিছু করার নেই, আমরা অবশ্যই এটাকে পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং এবং এটা ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ট্রিটমেন্ট আমরা কি করব? প্রথমে বলা আছে আমরা ডায়াগনোসিস কিভাবে করব। একটা হলো যে আমরা সাসপেক্ট করেছিলাম ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইনজুরি হলে আমরা সাসপেক্ট করব, প্রথমে আমরা একটা এক্সরে করতে পারি, এক্সরে করে দেখা যেতে পারে, তবে সিটি স্ক্যান করা যেতে পারে। এখানে বলেছে মোস্ট অ্যাকুরেট ইভ্যালুয়েশন ইজ বাই ভ্যাটস ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি অর ল্যাপারোস্কোপি। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসতে পারে যে একটা ডায়াফ্রাম ইনজুরি তুমি কিভাবে কনফার্ম করবা বা মোস্ট অ্যাকুরেট ইভ্যালুয়েশন কি? তাহলে আমরা মনে রাখবো যে ভ্যাটস বা ল্যাপারোস্কোপি। ইউজুয়ালি ভ্যাটস বা ল্যাপারোস্কোপি যে কোনো একটা থাকবে, আমরা যেটা থাকবে ওটা অ্যান্সার দিব।
এবং ট্রিটমেন্ট কি, আমাদের ল্যাপারোস্কোপিক একটা সুবিধা হলো এখানের মাধ্যমে আমরা কোনো অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো, এবং ট্রিটমেন্ট হলো পরবর্তীতে এটা আমরা রিপেয়ার করতে হবে। অপারেটিভ রিপেয়ার ইজ রিকমেন্ডেড ইন অল কেস। ডায়াফ্রাম ইনজুরি বসে থাকা যাবে না, আমরা কনজারভেটিভ ভালো হবে এই আশা করে বসে থাকা যাবে না, এটা অপারেটিভ রিপেয়ার ইজ রিকমেন্ডেড ইন অল কেস। এবং কোথা দিয়ে আমরা রিপেয়ার করবো, যে ল্যাপারোস্কোপিক্যালি আমরা করতে পারি, অ্যাবডোমেন দিয়ে অ্যাপ্রোচ আমরা যাবো। ইসোফেজিয়াল ইনজুরি, পালমোনারি কন্টিশন, এগুলো আমাদের এত বেশি লাগবে না, আমরা টর্সো ট্রমা মোটামুটি শেষ। ঠিক আছে, টর্সো ট্রমার মধ্যে এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে, আমি আগেও বলেছি বারবার বলছি একটা কথা, আমাদের এখানে এগুলো দরকার নেই আমাদের এফসিপিএস এর জন্য। এরপর চলে আসি 372 নাম্বার পেজ। 372 নাম্বার পেজ অ্যাবডোমিনাল ইনজুরি। অলরেডি আমরা বলেছি যে আমাদের যে টর্সো ট্রমা মানে থোরাক্স, অ্যাবডোমেন এবং পেলভিস। থোরাক্সের যে ট্রমাগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, খুব ইম্পর্টেন্ট, ওগুলো থেকে প্রতিবারই কোশ্চেন আসে। অ্যাবডোমেন ট্রমা থেকেও আসে, যেমন অ্যাবডোমিনাল ট্রমা কোনো পেশেন্ট আসলেও পেশেন্টকে আমরা প্রথমেই আমাদের কাজ হবে রিসাসিটেশন করা, এবং রিসাসিটেশনের পর আমরা অ্যাসেসমেন্ট করব, তাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? একটা হলো হিমোডাইনামিক্যালি নরমাল, হিমোডাইনামিক্যালি স্টেবল, হিমোডাইনামিক্যালি আনস্টেবল। তাহলে আমরা বলেছি হিমোডাইনামিক্যালি নরমাল মানে কি, নরমাল মানে পেশেন্ট আসছিল শক বা যেটাই নিয়ে আমরা রিসাসিটেশন করলাম সে পুরো নরমাল হয়ে গেছে, মানে বুঝতে পারলাম যে তার এরকম অনগোয়িং ব্লিডিং নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে নরমাল যে ইনভেস্টিগেশন গুলো করে পরবর্তীতে লাগলে আমরা তাকে ট্রিটমেন্টের জন্য প্ল্যান করতে পারি। হিমোডাইনামিক্যালি স্টেবল মানে পেশেন্ট ইনিশিয়ালি ছিল আনস্টেবল, শকের দিকে ছিল, আমরা তাকে রিসাসিটেশন করার পরে সে এখন স্টেবল হয়েছে। এবং স্টেবল হলে আমরা কি করব, আমরা জানি স্টেবল হলে আমরা পেশেন্টকে স্টেবল হওয়ার পরে তাকে সিটি স্ক্যান করতে পাঠাই। ঠিক আছে, তাহলে এখানে ওই হিমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে দেব। তবে নরমালের মতো এত বেশি ইনভেস্টিগেশন করা যাবে না, আমরা সিটি স্ক্যান করে পরবর্তীতে আমরা ওইটা অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করবো। আর আরেকটা হচ্ছে হিমোডাইনামিক্যালি আনস্টেবল, যতই আমি দিলাম স্যালাইন বা যত চেষ্টা করলাম কোনোভাবেই তাকে শকটাকে পুরোপুরি কন্ট্রোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট আমরা বলেছি হিমোডাইনামিক্যালি আনস্টেবল। এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ইমিডিয়েট সার্জিক্যাল কারেকশন করতে হবে। কি করতে হবে, একটা হলো আলট্রাসাউন্ড ফার্স্ট স্ক্যান করা যায়, তবে ফার্স্ট স্ক্যান আমরা বলেছি যে এটা সবসময় আসলে বুঝে যায় না বা এটা কনফার্মেটরি না, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি তাকে কিন্তু অপারেশনের টেবিলে নিয়ে যেতে হবে এবং এই ল্যাপারটমি করে কোথায় ব্লিডিং আছে ওটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই 3টা ভাগে আমরা ভাগ করি। এখন এখানে এই যে বলা আছে, ইন দ্য টর্সোটমা বেস্ট এন্ড মোস্ট সেনসিটিভ মডালিটিস ইজ সিটি স্ক্যান উইথ ইন্টারভেনাস কন্ট্রাস্ট। অলরেডি আমরা একটু আগে দেখেছি, আমরা কোশ্চেন একটা সলভ করেছি এবং যারা ছিলেন সবাই কোশ্চেনটা অ্যান্সার পেয়েছিলেন যে টর্সোটমা বা পলিটমার ক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হলো সিটি স্ক্যান উইথ ইন্টারভেনাস কন্ট্রাস্ট। তাহলে এটা হলো আমাদের জন্য 1 নাম্বার ইনভেস্টিগেশন। আর এটা তো আসলে সব জায়গায় করা সম্ভব না, বা অলরেডি আমরা পড়েছি যে আনস্টেবল থাকলে সিটি স্ক্যান মেশিনে পাঠানো যাবে না, পাঠাবো আমরা ভালো পেশেন্ট মানে ভালো মানে জীবিত পেশেন্ট, পেশেন্ট কিন্তু ফিরবে হলো ডেথ হয়ে। তাহলে আমাদের আনস্টেবল পেশেন্টকে সিটি স্ক্যানে পাঠানো যাবে না, সেক্ষেত্রে আমাদের বেড সাইড একটা করতে পারি ফার্স্ট স্ক্যান, ফোকাসড অ্যাবডোমিনাল সনার ফর ট্রমা, এটা দিয়ে আমরা করতে পারি। তবে ফার্স্ট স্ক্যান আসলে পুরোপুরি কনফার্মেটরি না, এবং এখানে বলা আছে যে যদি 100 ml এর বেশি ব্লাড জমা হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্ক্যান আমরা করতে পারি। আর একটা আছে যে আগে করা হতো ডিপিএল, ডায়াগনস্টিক পেরিটোনিয়াল ল্যাবেজ, এটা এখন আর করাই হয় না। যেহেতু করা হয় না, আমাদের এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে আমাদের নাম শুধু একটু মনে রাখতে পারি, তবে লাগবে না। ঠিক আছে, এটা এফসিপিএস এর সেকেন্ড পার্টে অনেক সময় শর্ট নোট আসতো আগে, এখন আর আসে না এই কোশ্চেনটা, মানে এটা যেহেতু করা হয় না এখন এই কোশ্চেনটাও আসে না, এফসিপিএস সেকেন্ড পার্ট রিটেনেও কোশ্চেন আসে না। আচ্ছা, আমাদের মোটামুটি আমরা ইনভেস্টিগেশন জানলাম। এখন হলো ইন্ডিভিজুয়াল অর্গান ইনজুরি। ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা আছে লিভার। লিভার ইনজুরি আমরা আবার যখন হিপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো একেবারে চ্যাপ্টার 65 থেকে 68, তখন আমাদের এটা পড়া হবে। এখন আমরা আপাতত দেখি যে লিভার ইনজুরি ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু দেখি। যে একটা তো আমরা জানি যে অ্যাবডোমিনাল ট্রমা, যে কোনোটাতে সিটি স্ক্যান করবো। এখন সিটি স্ক্যান করে আমাদের ধরা পড়লো যে লিভারে তার ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হলে আমরা কি করব, তাকে অপারেশন করতে হবে। এখন অপারেশন, এই কোশ্চেনটা এর আগে আসছিল, আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম ওইভাবে আসছিল। এরপরেও বিভিন্ন সময় আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করি যারা পরীক্ষা দেয় তারাও বলেছে যে এই 4P সম্পর্কে বা পিঙ্গল ম্যানেভার সম্পর্কে আসছিল। তাহলে লিভার ইনজুরি অপারেটিভ ম্যানেজমেন্ট হলো 4টা পি প্রিন্সিপাল। কি কি? একটা হলো পুশ, পিঙ্গল ম্যানেভার, প্লাগ এন্ড প্যাকিং। পুশ কি? পুশ মানে হলো আমরা জানি যে কোনো জায়গায় ব্লিডিং হলে আমরা প্রথমে এখানে চাপ দিই, প্রেসার দিই, তাহলে এই প্রেসার বা কম্প্রেশন করা এটা হলো পুশিং। এটা দিলে অনেক সময় দেখা যায় ব্লিডিংটা বন্ধ হয়। পিঙ্গল ম্যানেভার, এটাতে বন্ধ হচ্ছে না, তখন আমরা কি করব, তখন হলো তার যে লেসার ওমেন্টাম আছে, লেসার ওমেন্টামের এইখানে আমরা
এটা ক্লাম্পিং করতে পারে। ক্লাম্পিং করলে দেখা যাবে যে এখানে তার পুরো, আমরা জানি যে লিভারের ব্লাড সাপ্লাই হলো 80% ফ্রম দ্য পোর্টাল ভেন, 20% ফ্রম দ্য হেপাটিক আর্টারি। এখন এখানে আমরা পেশেন্টে দেখতে পাচ্ছি যে তার লেসার ওমেন্টামের এখানে যদি ক্লাম্পিং করি তখন সবগুলো এখানে একেবারে, এখানে যদিও কমন বাইল ডাক বা অনেক সময় কমন হেপাটিক ডাকও ধরা হয়, ধরা পড়লে দেখা যায় পেশেন্টের মোটামুটি কিন্তু তার ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এটা হলো প্রিঙ্গল ম্যানোভার। প্রিঙ্গল ম্যানোভারে কোন কোন স্ট্রাকচার কম্প্রেস হয় এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে আমরা কি দেখলাম, এখানে সবগুলোই হয়, এখানে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি এবং কমন বাইল ডাক বা কমন হেপাটিক ডাক যেটা অপশনে থাকে এগুলো আমাদের অপশন 2 দিতে হবে। ঠিক আছে, এগুলো আমরা তার দুইটা আলাদাভাবে ধরা যায় না, আমরা একেবারে লেসার ওমেন্টাম ধরি। এখানে হলো পোর্টা পেটিস থেকে আমরা জানি লেসার ওমেন্টামের মতো একটা পর্দা নেমে যায় স্টোমাকের লেসার কার্ভেচারে, তাই না? স্টোমাকের লেসার কার্ভেচারে একটা এরকম পর্দা নেমে যায় স্টোমাকের লেসার কার্ভেচারে, মানে এটাকে বলা হয় লেসার ওমেন্টাম। এই আমরা যখন ধরি তখন লেসার ওমেন্টামের মধ্যে ভেসেল গুলো থাকে, এই জন্য আমরা পুরোপুরি লেসার ওমেন্টাম থেকে ধরি। সেক্ষেত্রে কিন্তু তার পুরো দেখা যায় লিভারে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, মানে ট্রানজিয়েন্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হলে অনেক সময় দেখা যায় ব্লিডিংটা বন্ধ হতে পারে। তাহলে এই কোশ্চেনটা আসছিল, আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম ওইবারও, পরেও আসছে অনেকবার, যে হোয়াট আর দ্য স্ট্রাকচার কমপ্লিট ডিউরিং দ্য প্রিঙ্গল ম্যানোভার। তাহলে এটা একটা অপশন। আরেকটা অপশন কি, প্লাগিং। এখানে অনেক সময় দেখা যায় যে ভিতরে অনেক সময় গ্যাপ হয়ে যায়। আমরা এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি যে লিভারের ট্রমা, ভিতরে ভিতরে মানে ফেটে গেছে মনে হচ্ছে, ভিতরে গ্যাপ। তাহলে এখানে অনেক সময় প্লাগিং করা যায় বিভিন্নভাবে, অনেক সময় ছোট ছোট টিউব দিয়ে বা আরো কোনো প্রসেস আছে গ্লু, এগুলো দিয়ে প্লাগিং এর মতো করা যায়, করলে অনেক সময় ব্লাডটা কমে। আরেকটা প্যাকিং, কিছুই যদি না করা যায় তখন আমরা কি করব, লিভারের কোনোভাবে এত কিছু করেও ব্লাডটা ব্লিডিংটা বন্ধ করা যাচ্ছে না, তখন একেবারে লাস্ট অপশন মানে লিভারের আশেপাশে কিছু গজ টজ দিয়ে পুরো লিভারটাকে এমন ভাবে প্যাকিং করা হয় মনে যেন লিভার থেকে ব্লাডটা আর বাইরে বের হতে না পারে, ওইভাবে করে অ্যাবডোমেন ক্লোজ করে রাখা হয়। যদি ভাগ্য ভালো থাকে পেশেন্ট ভালো হয়ে যায়, মানে ইমপ্রুভ করে, তখন আমরা আর 24 থেকে 48 ঘন্টা পরে অ্যাবডোমেন আবার ওপেন করে প্যাকগুলো রিমুভ করবো। আর যদি পেশেন্ট মারা যায় তাহলে তার কিছু করার নেই। তাহলে দিস আর অপশন ফর অপারেটিভ ম্যানেজমেন্ট অফ লিভার ইনজুরি। আচ্ছা, এরপর স্প্লিন। স্প্লিনের ক্ষেত্রে এটা আমাদের এখান থেকে একটু দাগিয়ে রাখতে পারি, এটা আমরা স্প্লিন চ্যাপ্টার আছে ওখানে সুন্দরভাবে বলা আছে, এই 3-4 লাইনে ওখানে পুরো 1 পৃষ্ঠা বলা আছে, ওখান থেকে দেখবো। প্যানক্রিয়াস এগুলা আসে না এরকম, আমাদের মনে রাখতে হবে যে যে এই প্যানক্রিয়াস আসলে কিছু করার নাই। ঠিক আছে, বলা আছে মোস্ট প্যানক্রিয়াটিক ইনজুরি অকার্স এজ এ রিজাল্ট অফ ব্লান্ট ট্রমা। ব্লান্ট ট্রমাতে হয়, কারণ এই শার্প পেনিট্রেটিং ট্রমা এত দূর পর্যন্ত পৌঁছাতে পারে না। এবং এইখানে আসলে আমাদের করারও কিছু নেই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। তবে এই যে স্মল বাউল, রেকটাম, এগুলো যে কোনোটা যদি ইনজুরি হয় তাহলে আমাদের রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এখানে অনেক কথা বলা আছে, তবে মনে রাখতে হবে মেন কথা হলো এগুলো রিপেয়ার করতে হবে। স্মল বাওয়েল, কোলন, রেকটাম, এগুলো যে কোনো জায়গায় যদি পারফেকশন হয় তাহলে রিপেয়ার করতে হবে, এগুলো আমাদের আর আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। এখন চলে আসে আমরা পেলভিস, 376 নাম্বার পেজ। পেলভিস, পেলভিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কলামের নিচে বলা আছে রেট্রোপেরিটোনিয়াম। রেট্রোপেরিটোনিয়াম পেলভিস, এটাকে আমরা 3টা জোনে ভাগ করি, জোন 1, 2, 3। তাহলে আমরা মনে রাখবো জোন 1, এই যে মাঝখান বরাবর যেটা, এটা হলো জোন 1। জোন 1-এ দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় বড় মেজর ভেসেল গুলো আছে, এবং এখানে কোনো যদি ট্রমা হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে পেশেন্ট ইনিশিয়াল স্টেবিলাইজেশন করার পরে এটা রিপেয়ার করতে হবে। তাহলে জোন 1-এ কোনো ইনজুরি হলে আমাদের এটা অপারেশন ইন্ডিকেটেড। জোন 2 এবং জোন 3, জোন 2 এবং জোন 3 এগুলো হলো ল্যাটারালি থাকে, এবং জোন 3 মানে হলো পেলভিস। এখানে যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু এটা সার্জিক্যালি, যদি যে সার্জন এটা খুলবে তার কিন্তু পরবর্তীতে এই ব্লিডিংটা ম্যানেজ করা তার জন্য খুবই খুবই ডিফিকাল্ট অপারেশন করে। ঠিক আছে, কারণ কি এখানে তো আসলে জোন 1 এবং জোন 2 এখানে তো বড় বড় ভেসেল, ওদের মোটামুটি আমরা ক্লাম্পিং করে রিপেয়ার করা যায়, কিন্তু জোন 2 এবং 3 এগুলো রিপেয়ার করা খুবই খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, এই জন্য চেষ্টা করতে হবে। এই যে জোন 3 কথা বলেছে যে দে শুড অনলি বি এক্সপ্লোরড ইফ দে আর এক্সপ্যান্ডিং। তাহলে এমনি একটা পেশেন্ট সিটি স্ক্যানে আসলো যে তার এখানে একটা হিমাটোমা হয়ে আছে, তাহলে আমাদের কিন্তু ওটা বুঝতে হবে যে এটা ধরার দরকার নেই, বাবা ওটা আমি যেভাবে আছে ওইভাবে থাক। তাহলে যদি ওরকম হিমাটোমা চুপচাপ বসে থাকে তাহলে ওটা ওইভাবেই বসে থাকার দরকার, এবং ওইভাবেই বলবো যে আপনি রেস্ট নেন, যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো হয়ে যাবে। আর যদি কিনা দেখা যায় না ওইখান থেকে এক্সপ্যান্ডিং হিমাটোমা বা পালসেটাল যে কোনো সময় রাখছে, তখনই একমাত্র আমরা ওইটাকে খুলবো। তাহলে আমরা মনে রাখবো 3টা জোন, 3টা জোনের মধ্যে জোন 1 এটাকে আমরা চেষ্টা করবো সবসময় কোনো ইনজুরি হলে ওটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, অপারেশন ইন্ডিকেটেড। জোন 2 এবং জোন 3 এগুলো হলো
এগুলোর ব্লিডিংটা কন্ট্রোল করা খুবই খুবই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করব মিনিমাল ইনভেসিভ ভাবে অ্যাঞ্জিও এম্বুলাইজেশনের মাধ্যমে করা যায় কিনা, এইভাবে যদি করা সম্ভব হয় তাহলে ভালো। আর না করা গেলে আমরা পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, এক্সেপ্ট যদি কোনো কারণে একেবারে দেখি যে আমরা পালসেটাইল বা এক্সপেন্সাল এখানে হিমোরেজ, সেক্ষেত্রে তো আর বসে থাকার উপায় নাই। সেক্ষেত্রে পেশেন্টকে কাউন্সেলিং করে মাঠে নামতে হবে যে না, আপনার এটা মানে যে কোনো সময় রাপচার হয়ে আপনি মারা যেতে পারেন, আমরা একটু চেষ্টা করে দেখি, অপারেশন ফিল্ডেও আপনি মারা যেতে পারেন। ঠিক আছে, এরকম কাউন্সেলিং করে পেশেন্টের এটা অপারেশনটা করতে হবে। এখানে আমাদের আর কিছু দরকার নাই, অনেক কিছু আমরা পড়লাম। একটা জিনিস আমরা শুধু দেখবো যে 378 নাম্বার পেজ, এই কোশ্চেনটা একবার এসেছে 378 নাম্বার পেজে সেকেন্ড কলাম, এই ড্যামেজ কন্ট্রোলে যে থার্ড নাম্বার লাইনটা ডেডলি ট্যাড, এই কোশ্চেনটা আসছে যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ডেডলি ট্যাড। ডেডলি ট্যাড মানে হলো এই যে হাইপোথার্মিয়া, অ্যাসিডোসিস এন্ড কোয়াগুলোপ্যাথি। আমি মনে রাখতাম টিসিএ দে, টিসিএ থার্মিয়া মানে হাইপোথার্মিয়া, কোয়াগুলোপ্যাথি এন্ড অ্যাসিডোসিস। এই টিসিএ এরা হলো যে কোনো একটা কম্পোনেন্ট অ্যাক্টিভেট হলে দেখা যায়, যেমন আমরা পড়েছি যে পেশেন্টকে ঠান্ডা রক্ত দেওয়া যাবে না, পেশেন্ট হাইপোথার্মিয়া কন্ট্রোল করতে হবে, না হলে কি হবে, তাহলে এখান থেকে কিন্তু কোয়াগুলোপ্যাথি হবে এবং এখান থেকে পরবর্তীতে দেখা যেতে পারে পেশেন্টে আস্তে আস্তে পারফিউশন কমে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তাহলে একটা থেকে আরেকটা হতে পারে এবং আলটিমেটলি পেশেন্ট কিন্তু এগুলো অ্যাক্টিভেট হয়ে গেলে পেশেন্ট মৃত্যুর দিকে ধাবিত হবে। এই জন্য এটা এই তিনটাকে একসাথে বলা হয় ডেডলি ট্র্যাড। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ডেডলি ট্র্যাড। তাহলে আমরা এখানে আর কিছু দরকার নাই, এগুলো আমাদের রিটেনের জন্য কোশ্চেন। এই যে ইন্ডিকেশন অফ ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এখানে আরেকটা এই চ্যাপ্টারের লাস্ট অপশন এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তাহলে আমরা পেশেন্টের একটা পেশেন্টকে হঠাৎ করে তার ভিতরে ইনজুরি হয়েছিল, তাকে অপারেশন করে মানে ভিতরে এমন কিছু করে আসলাম যে পুরো পেটের মধ্যে ফুলে গেছে। অনেক সময় হয় না অপারেশন পরে পেশেন্ট পেট ফুলে যায়, পেট ফুলে গেলে কিন্তু তার অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম বিভিন্ন জায়গায় হয়, এর মধ্যে অ্যাবডোমেন হলে আমরা এটাকে বলি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। এখন এই অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হলে কি প্রবলেম হবে, এখানে পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি 380 নম্বর পেজে সেকেন্ড কলামের টেবিল 27 খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসে, যেমন এটা হলো কোশ্চেন আসে যে একটা পেশেন্টের ল্যাপারোস্কোপি করার সময় তার কি ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে। আমরা জানি ল্যাপারোস্কোপিতে কি করি আমরা, পেশেন্টের তার অ্যাবডোমেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটা ফুলিয়ে দেয়, তখনও কিন্তু তার অ্যাবডোমেনের প্রেশার বাড়ে। তাহলে এটার একটা নর্মাল লেভেল আছে, সাধারণত 10 থেকে 12 এর মধ্যে রাখা হয়। বলা হয় কোনোভাবে 15 মিলিমিটার মার্কারের উপরে যেন না হয়। 15 মিলিমিটার মার্কারির উপরে উঠলে কিন্তু তার অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে এবং অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কি প্রবলেম হবে, হঠাৎ দা প্রবলেম, আমরা জানি যে অ্যাবডোমিনের মধ্যে সব অনেক অর্গান থাকে, যেমন একটা হলো রেনাল, রেনাল তার পারফিউশন কমে গিয়ে দেখা যেতে পারে যে জিএফআর কমে যাবে। ঠিক আছে, তারপরে কি সিভিএস, সিভিএস আমরা জানি যে ইনফ্রাভেনা কাভে এগুলো দিয়ে ব্লাড যায়, ওই ভেনাসিটান কমে গিয়ে কিন্তু আলটিমেটলি ভেনাসিটান কমবে এবং কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ওই যে আমাদের যখনই অ্যাবডোমেনে প্রেসার পড়বে তখন ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেলে সেটা লাংসের উপরে প্রেসার দিবে, লাংসে প্রেসার দিলে ইনক্রিজ ভেন্টিলেটরি প্রেসার এন্ড লাংসটা ঠিক মতো তখন এক্সপ্যানশন হতে পারবে না। ঠিক আছে, লাংসের কম্প্রেস কমে যাবে। তারপর কি আমাদের সবগুলো অর্গানে পারফিউশন কমে যাবে। আর একটা হলো যে ইন্টারকেনাল, এবং এগুলোর জন্য ইন্টারকেনাল প্রেসারও কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে, সিভিয়ার রাইজ ইন দ্য ইন্টারকেনাল প্রেসার। তাহলে আমাদের মনে রাখবো দিস আর দা কমপ্লিকেশন অফ দ্য রেজ ইন্টারকেনাল প্রেসার। এটা বিভিন্ন ভাবে আসতে পারে, একটা আসতে পারে যে ল্যাপারোস্কোপির সময় পেশেন্টের কি ধরনের প্রবলেম হতে পারে, বা অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোমে কি ধরনের কমপ্লিকেশন হবে, যে কোনো ভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু এই অংশটুকু দেখে নিব যে খুব ইম্পর্টেন্ট, এবং এফসিপিএস এবং রেসিডেন্সি দুইটাতে এখান থেকে কোশ্চেন আসছে। আমরা একটু পাশে লিখে রাখি এফসিপিএস এন্ড রেসিডেন্সি। ঠিক আছে, দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট এই চারটা। আর একটু হলো অ্যান্টিবায়োটিক ইন টর্সোটোমা। টর্সোটোমাতে বলা আছে যে যদি আমরা টর্সোটোমাতে মানে অ্যাবডোমিনাল টমাতে অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি দিয়ে ওরকম কোনো লাভ নাই। ঠিক আছে, লাভ নাই মানে কি, মানে আমাদের দেশে তো আমরা এমনিই দেই, আমাদের দেশে কিছু না হলেও দেই, একটা পেশেন্টে কোথাও ছিলে নাই কিছু হয় নাই তাও অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। তো বাইরের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক ওরা কেয়ারফুল থাকে এবং বলা আছে যে নো লেভেল 1 এভিডেন্স, মানে এই দিলে যে লাভ হবে এমন কোনো এভিডেন্স এখনো এস্টাবলিশ না। তবে বলা আছে যে অ্যাবডোমিনাল অপারেশনের সময় আমরা একটা প্রোফাইলেকটিক সিঙ্গেল ডোজে দিতে পারি, পরবর্তীতে আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা এটাই মনে রাখবো যে এই প্রোফাইলেকটিক কারণে সিঙ্গেল ডোজে দিতে পারি, ফার্দার কোনো ইনফেকশন না হলে আমাদের দরকার নাই।
তো এরপরে চ্যাপ্টার 28 এক্সট্রিমিটি ট্রমা। এক্সট্রিমিটি ট্রমা এখানে আসলে আমাদের আরেকটা ক্লাস আছে অর্থোপেডিক্স অনেক কিছু করা হবে। এখানে আমরা শুধুমাত্র ওইখানে যেগুলো নাই ওইগুলো নিয়ে ডিসকাশন করবো, যেগুলো পার্ট 1 আসার মতো। এটাও অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অর্থোপেডিক্স এর ক্ষেত্রে বা ওই যে সেকেন্ডারি ইনজুরিতে আমরা একটা অ্যাম্পল মেমোনিক ইউজ করি, পেশেন্টের অ্যালার্জি আছে কিনা, তারপর হলো এমএ হলো মেডিকেশন। তাহলে এটা আমরা একটু দাগিয়ে রাখবো, ঠিক আছে? এটা মানে আসতে পারে, কখনো আসে নাই, আসতে পারে। এটা হলো সেকেন্ডারি সার্ভেতে একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হলে পরবর্তীতে আমরা হিস্ট্রিতে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো, তার কোনো অ্যালার্জি আছে কিনা, কোনো মেডিকেশন খায় কিনা, পাস্ট মেডিকেল হিস্ট্রি আছে কিনা, এগুলো অ্যাম্পল মেমোনিক দিয়ে আমরা মনে রাখি। আর অর্থোপেডিক্স এর ক্ষেত্রে আমরা কি করি, 382 নাম্বার পেজ। আমরা সবাই জানি অন্যান্য জায়গায় আমরা করি ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। এখানে আমরা করি তিনটা, লুক, ফিল, মুভ। ঠিক আছে, এখানে কিছু আমরা লুক, ফিল, মুভ করি। মুভ করার পরে আমরা কিছু লাগলে স্পেশাল টেস্ট করি এবং কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করি। দিস আর অর্থোপেডিক্স অ্যাপ্রোচ। অর্থোপেডিক্স তাহলে আমরা অস্কালটেশনের তো কোনো উপায় নেই, এখানে আমরা লুক, ফিল, মুভ করি, মাঝে মাঝে কিছু ওই যে ম্যানুভার করি, ওই যে আমরা নেক্সট ক্লাসে পড়বো অর্থোপেডিক্স চ্যাপ্টারে যে বিভিন্নটাতে বিভিন্ন ধরনের স্পেশাল টেস্ট আছে আর স্পেশাল ইনভেস্টিগেশন। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো যে 384 নাম্বার পেজ। 384 নাম্বার পেজের রেডিওগ্রাফি এটাও আমরা সবাই জানি। আমাদের স্যাররাও বলতো যে এক্সরেতে কি করবে, রুল অফ টু মানে টু ভিউ, টু জয়েন্ট, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। টু অকেশন কোথায় লাগে, কিছু ফ্র্যাকচার আছে, এটা হলো ইনিশিয়ালি বোঝা যায় না, যেমন স্ক্যাফয়েড ফ্র্যাকচারটা ইনিশিয়ালি ডায়াগনোসিস করা খুবই খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা কি করি, পেশেন্টকে ইনিশিয়ালি আমরা যদি নাও বুঝি, পেশেন্টকে আমরা একটা প্লাস্টার দিয়ে রাখি, প্লাস্টার বা স্প্লিন দিয়ে রাখি। পরে বলি আপনি 7 দিন বা 10 দিন পরে আসবেন, 10 দিন পরে আসার পরে আবার তার এক্সরে করে দেখি, তখন যদি দেখি যে পেশেন্ট ভালো আছে হাত, তাহলে বুঝি যে না, তার আগেও ফ্র্যাকচার হয় না, এখনো ফ্র্যাকচার হয়, তাহলে তাকে খুলে দেয়। আর যদি অনেক সময় হতে পারে ইনিশিয়ালি ফ্র্যাকচার না বোঝা গেলেও 14 দিন পরে কিন্তু ঠিকই ফ্র্যাকচার বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে কিছু স্পেশাল ক্ষেত্রে আমরা টু অকেশন মানে একবার তো আমরা করবো, তখন যদি ক্লিয়ারলি বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা 10 দিন বা 14 দিন পরে আবার আমরা একটা এক্সরে করতে পারি, এটাকে বলে টু অকেশন। এটা ক্লাসিক্যাল এক্সাম্পল হলো স্ক্যাফয়েড ফ্র্যাকচার। আর একটা হলো টু সাইড, এটা আমরা সবাই জানি বাচ্চাদের ক্ষেত্রে যে ফেশিয়াল কার্টিলেজ যেগুলো থাকে, এগুলোর জন্য অনেক সময় বোঝা যায় না যে ওদের আসলে কি ফ্র্যাকচার নাকি এমনি কার্টিলেজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুই পাশে রাইট সাইডের সাথে লেফট সাইডের আমরা কম্পারিজন করে দেখতে পারি আসলে কি এটা ফ্র্যাকচার নাকি নর্মাল কার্টিলেজ। এরপর চলে আসি 385 নাম্বার পেজ। 385 নাম্বার পেজের এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে একটা পেশেন্টের আমরা, এবং এটা কিন্তু সবার আসে, এটা জেনারেল সার্জারি, এটা যদিও অর্থোপেডিক্স এর মধ্যে বলা বা এক্সট্রিমিটি ট্রমার মধ্যে বলা, কিন্তু এটা কিন্তু জেনারেল সার্জন যারা সবার এই জিনিসটা লাগবে, এবং আমরা ক্যাজুয়ালিটিতে ট্রেনিং করি বা যেখানে করি আমাদের লাগবে। এই ওপেন ফ্র্যাকচার এটার ক্লাসিফিকেশন এখানে তিনটা মেইনলি ক্লাসিফাই করা যায় হয়, একটা হলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে আমরা বুঝতে পারবো ওপেন ফ্র্যাকচার মানে তার তো ভিতরে বোনস ফ্র্যাকচার হয়েছেই, যদি উপরের দিকে সফট টিস্যু, স্কিন এবং সফট টিস্যুতে ইনজুরি থাকে, ওটাকে আমরা বলি ওপেন ফ্র্যাকচার। এখন ওপেন ফ্র্যাকচারকে গাস্টিলো ক্লাসিফিকেশন হলো মেইনলি তিনটা, একটা হলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে হলো যে উপরে যে স্কিনের ওন, ওটা যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় তাহলে এটা হলো টাইপ 1। যদি এটা মোর দেন 1 সেন্টিমিটার হয় তাহলে এটা হলো টাইপ 2। তাহলে একটা হলো লেস দেন 1 সেন্টিমিটার টাইপ 1, মোর দেন 1 সেন্টিমিটার হলো টাইপ 2। এগুলো হলো ছোটখাটো ইনজুরি। টাইপ 3 মানে কি, টাইপ 3 মানে হলো অনেক বড় ইনজুরি। ঠিক আছে, এখানে বলা আছে হাই ইনজুরি। আমরা জানি অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন হাই ভেলোসিটি ট্রমাতে এক্সটেন্সিভ সফট টিস্যু ইনজুরি হতে পারে, এই সবগুলোকে আমরা বলবো লেভেল 3। এখন এই লেভেল মানে টাইপ 3টাকে আবার তিনটা সাব গ্রুপে ভাগ করা হয়, এ বি সি। এ মানে হলো আমাদের একটা ইনজুরি হয়েছে, অনেক বেশি ইনজুরি হয়েছে, কিন্তু ওই যে স্কিন গুলো আছে, স্কিন গুলোকে আমি ইচ্ছা করলে সেলাই দিয়ে কভার করতে পারবো, বোনসটাকে আমি ঢেকে রাখতে পারবো ওই সফট টিস্যুতে, এটাকে আমরা বলবো 3A। 3B কোনটা, এত বেশি গ্যাপ হয়ে গেছে, অনেক সময় আমরা দেখবো যে এমন ফ্র্যাকচার হয়েছে বা এমন একেবারে অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার ভিতরে বোনস তো বের হয়ে আছে, উপরের দিকে সফট টিস্যু নাই, সফট টিস্যু একেবারে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলি যে লেভেল টাইপ 3B। আর টাইপ 3C মানে এটা এটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো যদি পেশেন্টের আর্টেরিয়াল ইনজুরি থাকে, আর্টেরিয়াল ইনজুরি থাকুক। এখন অনেক সময় পেশেন্টের আর্টেরিয়াল ইনজুরি হয়ে তার
আর্টারি ইনজুরি হলে এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি আমরা মনে করবো এটা কিন্তু এখানে কোনো সাইজ লেখা নাই, এখানে এটা কি 1 সেন্টিমিটার কম বেশি নাকি এখানে সফট টিস্যু কভারেজ আছে কি না এগুলো কোনো ব্যাপার না। এটা হলো যদি পেশেন্টের আর্টেরিয়াল ইনজুরি থাকে ফ্র্যাকচারের সাথে, আমাদের বোনস ভেঙে অনেক সময় আর্টারির উপরে প্রেসার দিতে পারে, তখন কিন্তু এটা হতে পারে, তখন আমরা বলে দিব যে পেশেন্টের এটা হলো টাইপ 3C, ঠিক আছে? তাহলে টাইপ 3C মানে যখনই পেশেন্টের আর্টেরিয়াল ইনজুরি থাকবে ওটাকে আমরা বলবো টাইপ 3C। তাহলে দিস আর গাস্ট্রিলো ক্লাসিফিকেশন, এটা আমাদের একটু দেখে নিতে হবে। আমাদের এখানে এগুলো আর আমরা দেখবো না, ফ্র্যাকচার ট্র্যাকচার এগুলো দরকার না। আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো গ্রোথ প্লেট ইনজুরি। গ্রোথ প্লেট ইনজুরি কাদের হয়? এটা তো বাচ্চাদের থাকে আমরা জানি। পেডিয়াট্রিক্স গ্রুপে গ্রোথ প্লেট বা ফাইশিয়াল কার্টিলেজ থাকে। এই কার্টিলেজটা অনেক সময় দেখা যেতে পারে যে ইনজুরি হতে পারে। এখন বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি যে বাচ্চাদের ফ্র্যাকচার হলো অনেকে কি করে, অনেকে নিজেই এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করে। এখন ট্রিটমেন্ট করলে তো ভালো, যে অনেক সময় দেখা যায় গ্রোথ প্লেটের বাইরে দিয়ে ফ্র্যাকচারটা থাকে তখন প্রবলেম হয় না, কিন্তু কোনো কারণে যদি গ্রোথ প্লেটের মধ্যে দিয়ে ফ্র্যাকচারটা যায় তখন যদি আমি এটাকে এমনি একটা প্লাস্টার করে রেখে দিই তাহলে কিন্তু এটা ইউনিয়ন হবে ঠিকই, কিন্তু গ্রোথটা তার বন্ধ হয়ে যাবে। গ্রোথ বন্ধ হলে কিন্তু 2-3 বছর পরে ওই পেশেন্ট এসে ধরবে আমাকে যে আপনি কি আমার প্লাস্টার করলেন, এখন আমার আরেক হাত ঠিক মতো বড় হচ্ছে, এই বাম পাশে হাত তো আর বড় হচ্ছে না, এটা কি সমস্যা, কি সমস্যা করেছিলাম, পেশেন্ট কিন্তু তখন ঠিক এসে ধরবে। তাহলে আমরা মনে রাখবো গ্রোথ প্লেট ইনজুরি, এটা আমাদের একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। তাহলে এটাকে আমরা একটা ক্লাসিফিকেশন বলি, সেটা হলো সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন। এই সল্টার নামটা মনে রাখলে আমরা এই ক্লাসিফিকেশনটা সুন্দরভাবে মনে রাখতে পারবো। তাহলে সল্টার, SALTAR, ঠিক আছে? তাহলে এস এ আমরা মনে রাখবো এস হলো স্ট্রেট, এস হলো স্ট্রেট। এস মানে কি আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ প্লেটের নীলটা হলো গ্রোথ প্লেট আর লালটা হলো ফ্র্যাকচার। গ্রোথ প্লেটের উপরে দিয়ে ফ্র্যাকচারটা সোজা চলে গেছে, তাহলে এখানে কিন্তু গ্রোথ প্লেট ইনভলভ হয় নাই, তাহলে স্ট্রেট, স্ট্রেট উপরে দিয়ে চলে যাবে। এস এ, এতে হলো অ্যাবাভ, আমরা দেখতে পাচ্ছি এই ফ্র্যাকচারটা অ্যাবাভ উপরে দিয়ে চলে গেছে গ্রোথ প্লেটের, ঠিক আছে? এখানেও কিন্তু গ্রোথ প্লেট ইনভলভ হয় নাই। SAL, তাহলে সল্টার SAL, তাহলে এলে কি দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রোথ প্লেটের ভিতর দিয়ে নিচের দিকে চলে গেছে, তাহলে এটা হলো, এটা কিন্তু গ্রোথ প্লেট ইনভলভ এবং এই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রবলেম হবে। এরপর টিতে কি, টিতে হলো থ্রো, থ্রো মানে এটা হলো নিচে মধ্যে এবং উপরে পুরো একেবারে সবগুলোকে ইনভলভ করছে। থ্রো, থ্রো দা গ্রোথ প্লেট অ্যাবাভ এন্ড বিলো, ঠিক আছে? তাহলে এটা হলো থ্রো। SALT, ইতে হলো ইরেজার। ইরেজার মানে হলো একেবারে গ্রোথ প্লেটটা অনেক সময় এমন ভাবে কমপ্লিট কিছু আছে ক্র্যাশিং, ক্র্যাশিং হলে পুরো একেবারে গ্রোথ প্লেটটাই বন্ধ হয়ে যাবে, এটাকে আমরা বলি ইরেজার। এখানে কিন্তু গ্রোথ প্লেটটা পুরো ড্যামেজ হয়ে যায় এবং এক্ষেত্রে পেশেন্টের তার গ্রোথ রিটার্ডেশন হতে পারে। লাস্ট হলো আর, আর এটা হলো নতুন একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, র্যাঙ্কস, র্যাঙ্কস নামে একজন করেছে। র্যাঙ্কস দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে কি হচ্ছে, এখানে সাইডে পেরিকন্ডিয়াল একটা কন্টিউশনের মতো ডেভেলপ করেছে। তাহলে এই সল্টার দিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি যে কোথায় কি, সল্টার নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার 5 নাম্বার এগুলোতে সবচেয়ে বেশি গ্রোথ রিটার্ডেশন হয়, কারণ এগুলোতে গ্রোথ প্লেটটাও ভেঙে গেছে, বাকিগুলোতে কিন্তু গ্রোথ প্লেট এরকম ইনভলভ হয়নি, ঠিক আছে? তাহলে আমরা কোন ফ্র্যাকচারে কোন জায়গায় ইনভলভমেন্ট হবে সহজভাবে মনে রাখবো সল্টার নেমোনিকের মাধ্যমে। তাহলে গ্রোথ প্লেট ইনজুরি এটা আমরা দেখলাম। এখন চলে আসি ফ্র্যাকচার হিলিং, এগুলো তাহলে 388 নাম্বার পেজ, ফ্র্যাকচার হিলিং। ফ্র্যাকচার হিলিং দুই ধরনের, একটা হলো ডিরেক্ট ফ্র্যাকচার হিলিং আর একটা হলো ইনডিরেক্ট ফ্র্যাকচার হিলিং। ডিরেক্ট মানে কি, ফ্র্যাকচার হলো ওইটাকে আমি ডিরেক্টলি একটা, আমরা জানি না অপারেশন করি, অনেক সময় আমরা অপারেশন করে ওইখানে কিছু নেল প্লেট এগুলো দিয়ে রাখি যেন ফ্র্যাকচার মধ্যে আর কোনো মুভমেন্ট না হয়, তাহলে এই ফ্র্যাকচারকে বলা হয়, যেটা আমরা অপারেশনের মাধ্যমে ঠিক করি প্লেটিং এর মাধ্যমে, এটাকে আমরা বলি ডিরেক্ট ফ্র্যাকচার হিলিং। আর ইনডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট আমরা সবাই দেখেছি, ইনডিরেক্ট হলো কোন একটা ফ্র্যাকচার হলে ওটাকে আমরা কি করি, প্লাস্টার করে রাখি। এই যে প্লাস্টার করে রাখার পরে এখানে যে তার ক্যালাস ফর্মেশন হয়, ক্যালাস ফর্মেশনের পরে আস্তে আস্তে যে হিলিং হয় ওটাকে আমরা বলি ইনডিরেক্ট বোন হিলিং। তাহলে কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট আমরা মনে করি, ইনডিরেক্টটা হলো মোস্ট কমন, আমরা প্লাস্টারের মাধ্যমে যেটা করি এটা হলো ইনডিরেক্ট বোন হিলিং, ঠিক আছে? এখানে বোন ফ্র্যাকচার পরে আরো কিছু টার্ম আছে, এগুলো প্লাস মাইনাস দিয়ে রাখি, ঠিক আছে? আমরা একটু লিখে রাখি প্লাস মাইনাস, এগুলো আসে না, তবে আমাদের নর্মাল ইন্টারেস্টের জন্য আমরা মনে রাখতে পারি। ইউনিয়ন হলো নর্মাল একটা ফ্র্যাকচার হয়েছিল, ওটা জোড়া লেগে গেল, এটা হলো ইউনিয়ন। ডিলেড ইউনিয়ন কি, নর্মালি আমরা জানি যে একটা ফ্র্যাকচার ইউনিয়ন হতে কিছু টাইম লাগে, আপার লিম্বে 3 উইক, লোয়ার লিম্বে 6 উইক, এটা বাচ্চাদের ক্ষেত্রে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে এটা ডাবল। যদি নর্মাল টাইমের চেয়ে বেশি হয়ে যায়
তাহলে নর্মালি এটা বলা হয় 3 মাস হয়ে গেছে তবুও হিলিং হচ্ছে না, এটাকে আমরা বলবো ডিলে। আর নন ইউরিনারি কি? নন ইউরিনারি মানে হলো 6 মাস হয়ে গেছে কিন্তু এখানে কোনো রেডিওলজিক্যাল এবং ক্লিনিক্যাল কোনো ফিচার নাই, হিলিং এর কোনো সিমটমই নাই, লক্ষণই দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলবো নন হিলিং। ঠিক আছে, 6 মাস হয়ে গেছে কিন্তু হিলিং এর কোনো লক্ষণ গত 3 মাস যাবত দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলবো নন নন ইউনিয়ন। তাহলে ইউনিয়ন, ডিলাইট ইউনিয়ন, নন ইউনিয়ন কোনটা কি একটু ইন্টারেস্টের জন্য আমরা জানতে পারি। ঠিক আছে, পরীক্ষাতে আসছে নাই এরকম। আর আচ্ছা, এরপর ট্রিটমেন্ট কি? আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো হলো ফ্র্যাকচার রিলেটেড কিছু কথাবার্তা, বেসিক নলেজ। এখন আমরা আমাদের জন্য যেটা দরকার আমরা সবাই জানি, সেগুলো ট্রিটমেন্ট করতে হয় কি। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট হলো রিডাকশন করতে হয়। রিডাকশন আমরা সবাই হয়তো মনে আছে যে একটা ফ্র্যাকচার হলে টানাটানি করে, ওই যে ওইখানে ওয়ার্ডে যে দাদুরা থাকে তারা হলো এক পাশে টানে আর এক জায়গায় সার্জন সে টানে, আমরা ওই যে পাশে দাঁড়ালে বলতো এই তুমি একটু ধরো তো, ওই পাশে একটু ধরো। তাহলে এই যে টানাটানি করতেছি এটা হলো রিডাকশন মানে হলো ফ্র্যাকচার হওয়ার পরে তো একটা বোন ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, তাই না? ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে তাহলে ফ্র্যাকচার হওয়ার পরে একটা বোনস হলো ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, এই ডিসপ্লেসমেন্টটাকে আমি যে আগের জায়গায় নিয়ে আসলাম এটা হলো রিডাকশন, মানে ডিসপ্লেসমেন্টটাকে কারেকশন করা। এখন রিডাকশনটা দুই ধরনের হতে পারে, 399 নাম্বার পেজ আমরা দেখতে পাই দুই ধরনের, একটা হলো অ্যানাটমিক্যাল আর একটা হলো মেকানিক্যাল। অ্যানাটমিক্যাল মানে একেবারে আগের মতো যদি আমি করে ফেলতে পারি এটা হলো অ্যানাটমিক্যাল। আর মেকানিক্যাল মানে হলো যে একেবারে তার অ্যানাটমিক্যালি নিয়ে আসা সবসময় সম্ভব না, তবে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যে পর্যায়ে মোটামুটি তার যে মেকানিক্যাল অ্যাক্সিস বা মুভমেন্টটা পরবর্তীতে ফাংশনাল মুভমেন্টটা ঠিক থাকবে। তাহলে অ্যানাটমিক্যাল মানে হলো একেবারে আগের মতো নিয়ে আসা। এই আগের মতো নিয়ে আসা এটা সাধারণত অপারেশনের মাধ্যমে করা লাগে, এটা আমরা বাইরে থেকে টানটানি করে পারি না। আর বাইরে থেকে টানটানি করে আমরা যেটা করতে পারি এটা হলো অ্যাপারেন্টলি মোটামুটি একটা নর্মাল জায়গায় নিয়ে আসা আগের মতো, এটাকে আমরা বলি মেকানিক্যাল অ্যালাইনমেন্ট বা মেকানিক্যাল রিডাকশন। তাহলে রিডাকশন হলো আগের জায়গায় নিয়ে যাওয়া। এখন আগের জায়গায় আমরা নিয়ে আসলাম ফ্র্যাকচারটাকে, এরপরে কি হোল্ড বা রিটেনশন এটা আমরা বিভিন্ন করি। কি করি? কোন ফ্র্যাকচারে আমরা প্লাস্টার দিয়ে রাখি, কোন ফ্র্যাকচারে আমরা কি করি, কোন ফ্র্যাকচারে আমরা সবাই দেখবো যে ট্র্যাকশন দিয়ে রাখি, কোন সময় আবার অপারেশন করা লাগে। তাহলে এই রিটেনশন বা হোল্ড মানে আমি যে রিডাকশন করেছি বোনসটাকে যে আমি একটা নর্মাল জায়গায় মোটামুটি নিয়ে আসছি এটাকে ধরে রাখে, এটা হলো হোল্ডিং। ঠিক আছে, এটার উপায় কি কি? প্লাস্টার হতে পারে, ট্রাকশন হতে পারে, তারপরে কি হতে পারে? অপারেশন হতে পারে। এরপর কি? পরে আমরা পেশেন্টকে বলি যে আপনি 3 মাস 6 মাস ওয়েট করবেন, রেস্ট নেবেন, এরকম। তাহলে এটা হলো হিলিং এর জন্য আমরা টাইম দিই। আর সবার লাস্টে আমরা প্লাস্টারটা খুলে দিই, বলি যে আপনি এখন আস্তে আস্তে হাতটাকে মুভমেন্ট করবেন, পা মুভমেন্ট করবেন, এটা হলো রিহ্যাবিলিটেশন। তাহলে 4টা কম্পোনেন্ট, রিডাকশন, হোল্ড, হিল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তাহলে আমরা এই যে হোল্ড বা রিটেনশনের মেথড আমরা বলেছি কি কি, যে প্লাস্টার হতে পারে, ট্রাকশন হতে পারে, কে ওয়্যার দিতে পারি, আমরা এক্সটার্নাল ফিক্সচার দিতে পারি, প্লেট স্প্রে, যে এগুলো অপারেশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে দিস আর মেথড অফ প্লাস যে হোল্ডিং অফ দা ফ্র্যাকচার। এখন হোল্ডের পরে তো আমরা এগুলো আমাদের কিছু লাগবে না, এগুলো পার্ট ওয়ানের জীবনেও আসবে না এত ডিটেলসে, এগুলো কোনোটাই লাগবে না, এগুলো আমি সব বাদ দিয়ে যাচ্ছি। একটা জিনিস শুধু 394 নাম্বার পেজ। এখন অনেক সময় আমরা দেখি কি একটা পেশেন্টের প্লাস্টার দিয়ে হয়ে যায়, বা অনেক সময় পেশেন্টকে আমরা বলে দিই প্রথমে যে আপনার কিন্তু অপারেশন লাগবে। এখন কখন একটা ফ্র্যাকচার প্লাস্টারে ভালো হয়ে যাবে আর কখন একটা ফ্র্যাকচার ওপেন করা লাগবে মানে অপারেশন করা লাগবে, এটা ডিপেন্ড করে হলো কয়েকটা ফ্যাক্টর। যেমন একটা হলো আমি অনেক টানাটানি করেছি কিন্তু কোনোভাবে ফ্র্যাকচারটাকে আগের জায়গায় আনতে পারছি না, সেক্ষেত্রে ফেলড নন অপারেটিভ ম্যানেজমেন্ট, বা আমি কোনোভাবে রিডাকশন করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে এটাকে রিডাকশন করতে হবে। এরপর কি? ওপেন ফ্র্যাকচার, তার এমনি এখানে কাটা ছেঁড়া আছে, ভিতরে পুরো একেবারে বোনস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অপারেশন লাগবে। তারপরে কি? মাল্টিপল ইনজুরি হলে হতে পারে, মাল্টিপল আমরা অপারেশন করলে আমাদের একটা সুবিধা হলো যে তাড়াতাড়ি হিলিং হয়, সেক্ষেত্রে অনেক পলিটমা যাদের ক্ষেত্রে তাদের আমরা অপারেশনটা প্রেফার করব। তারপর কি? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলে। তারপর কি? আর্টিকুলার এক্সটেনশন, আর জয়েন্টে যখন একটা ফ্র্যাকচার পৌঁছে যাবে ওটাকে আমাদের কিন্তু অ্যানাটমিক্যাল রিডাকশন করতে হবে, অ্যানাটমিক্যাল রিডাকশন না করলে ওই পেশেন্টের পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। এই জন্য আমাদের অবশ্যই ডিসপ্লেস ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার এটাকে অপারেশন করা লাগবে। তারপর আমরা বলেছি যে গ্রোথ প্লেট ইনজুরি 3 থেকে 5 এগুলো হলে আমাদের অপারেশন করা লাগবে। ঠিক আছে, তাহলে হোয়াট আর দা ইন্ডিকেশন অফ অপারেশন ইন কেস অফ ফ্র্যাকচার, এটা আমাদের জানতে হবে। এগুলো অলরেডি আমরা পড়েছি যে যে রিহ্যাবিলিটেশন, এগুলো পড়ার কিছু নাই। ঠিক আছে, রিহ্যাবিলিটেশন আমরা বলি যে পেশেন্টকে ব্যায়াম করতে, এগুলো হলো রিহ্যাবিলিটেশন।
এরপরে কি, এরপরে হলো স্ক্যাফোল্ড ফ্র্যাকচার। স্ক্যাফোল্ড ফ্র্যাকচারটা সম্পর্কে আমরা একটু পড়বো, কারণ এটা কমনলি কোশ্চেন আসে 396 নাম্বার পেজ। স্ক্যাফোল্ড ফ্র্যাকচারটা ইম্পর্টেন্ট কেন? কারণ স্ক্যাফোল্ড ফ্র্যাকচার একটা ইম্পর্টেন্স হলো এই ফ্র্যাকচারটা অনেক সময় বোঝা যায় না ইনিশিয়ালি। যেমন এই ফ্র্যাকচার অনেক সময় কিন্তু ওই যে এখানে ছবি দেখে হয়তো বা বুঝতে পারছি আমরা এখানে একটা ফ্র্যাকচার আছে, কিন্তু ওই যে এক্সরে যখন ফিল্ম নিয়ে আসবে তখন কিন্তু দেখে মনে হবে না যে ফ্র্যাকচার। আমরা পেশেন্টকে, তবে আমরা যদি সাসপেক্ট করি অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে একটা টেন্ডারনেস আছে, আমরা যদি সাসপেক্ট করি যে টেন্ডার ইন দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, এরকম পেশেন্টের প্রবলেম আছে এবং এক্সরে তে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে তাকে একটা এখানে প্লাস্টার বা একটা স্প্রিন্ট পরে দিব এবং বলবো যে আপনি এখন পুরোপুরি আমরা শিওর না, আপনার এখানে ভাঙা থাকতে পারে, আপনি 10 বা 14 দিন পরে আসবেন। 14 দিন পরে আসার পরে আমরা আবার তাকে এক্সরে করব। এক্সরে করলে এখন কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ফ্র্যাকচারটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের তাকে অপারেশন করতে হবে, যে আপনার অপারেশন করে দিলাম। এখন অপারেশন বা এমনি যা ট্রিটমেন্ট করা যায় করতে পারে। এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানবো যে স্ক্যাফোল্ড ফ্র্যাকচার, এটার ইম্পর্টেন্সটা হলো যে স্ক্যাফোল্ড ফ্র্যাকচারের হলে পেশেন্টের ওইখানে যে ব্লাড ভেসেল গুলো থাকে এটা হলো ডিস্টাল থেকে প্রক্সিমালি আসে রেট্রোগ্রেড ফ্যাশন। এই জন্য ফ্র্যাকচার হয়ে গেলে কিন্তু প্রক্সিমাল যে ফ্র্যাগমেন্ট ওটার ব্লাড সাপ্লাই অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি পেশেন্টের অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করতে পারে। তাহলে এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট। এত কিছুর জন্য আমরা পেশেন্টের স্ক্যাফোল্ড ফ্র্যাকচার সাসপেক্ট করলে তাকে কি করব? তাকে আপাতত ইমোবিলাইজ করে রাখবো, পরবর্তীতে তাকে এরকম 10 থেকে 14 দিন পর আবার এক্সরে করে লাগলে অপারেশন করবো। দিস আর দা স্ক্যাফোল্ড ফ্র্যাকচার ট্রিটমেন্ট। বাকিগুলো আমাদের কিছু দরকার নাই, আমরা চলে যাই এই চ্যাপ্টার শেষ করে। একটাই অংশ আছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এবং প্রতিবারই কোশ্চেন আসে। আচ্ছা, 406 নম্বর পেজে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নামেই বলে দিচ্ছে যে বোনসে কোনো প্যাথোলজি থাকলে, যেমন আমরা জানি যে অস্টিওপোরোসিস থাকতে পারে, অনেক সময় বোনসে কি হয়, বোনসে কোনো টিউমার থাকতে পারে, বা অনেক সময় যে রিকেটস, স্কারভি বা যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমাদের বোনস যদি উইক হয়ে যায় তাহলে কি হবে? অল্প একটু পড়লেই, অল্প একটু ইনজুরিতেই পেশেন্টের ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কজ গুলো মুখস্থ করার কিন্তু কোনোই দরকার নাই, কারণ যে কোনো প্যাথোলজি যেটা বোনসের নর্মাল যে স্ট্রেংথ ওটাকে নষ্ট করে দিবে, সেক্ষেত্রেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। তাহলে যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার করতে পারে, ঠিক আছে, যেগুলো বোনসকে ইনভলভ করে। তাহলে এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা শুধু এই টার্মটা মনে রাখবো, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে একটা ফ্র্যাকচার হতে পারে। এখন চলে আসে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট টপিক, সেটা হলো কম্পার্টমেন্ট সিনড্রোম। তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম কি? কম্পার্টমেন্ট সিনড্রোম হলো যে ইট ইজ দ্য রেস্ট প্রেসার ইন অ্যান অসিওফাশাল কম্পার্টমেন্ট। তাহলে অসিওফাশাল কম্পার্টমেন্টে যদি কোনো কারণে প্রেসারটা বেড়ে যায়। এখন এটার এখানে প্রতিটা লাইন, যে কটা লাইন আছে না, প্রতিটা লাইন হলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে কম্পার্টমেন্ট কি কি বলা আছে, যে যদি একটা, আমরা জানি লেগে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, থায়ে কম্পার্টমেন্ট থাকে, ফোর আর্মে কম্পার্টমেন্ট থাকে। তাহলে যেখানেই কম্পার্টমেন্ট আছে ওখানেই কিন্তু যদি কোনো কারণে প্রেসার বেড়ে যায় সেই ক্ষেত্রেই কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। তাহলে কি কারণ হতে পারে? এখানে বলা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট কমন কারণ হলো ফ্র্যাকচার। ফ্র্যাকচার বিং দ্য মোস্ট কমন কজ। এই কোশ্চেনটাও কিন্তু একবার এসেছিল যে কম্পার্টমেন্ট সিনড্রোমের মোস্ট ইম্পর্টেন্ট কজ, মোস্ট কমন কজ কি? মোস্ট ইম্পর্টেন্ট কমন কজ হলো ফ্র্যাকচার, এটাই হলো 70%। বাকিগুলো হলো অনেক সময় সফট টিস্যু কন্ডিশন, অনেক সময় বাইরে থেকে প্লাস্টার দিয়ে রাখলেও কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। এখন কম্পার্টমেন্ট সিনড্রোমে আরো কিছু কজ আছে, যেমন বার্ন হলেও কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। এগুলো আমরা সব কিছু মনে রাখবো, ঠিক আছে। যে বার্ন হলে কি হয়, একেবারে সার্কামস্টান্স বার্ন হলে পুরো হাতের চারপাশে দেখা যায় স্কিনটা শক্ত হয়ে যায়, শক্ত হলেও কিন্তু তখন ভিতরে প্রেসার বেড়ে গিয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে কি কি কারণ হতে পারে আমরা দেখলাম। এখানে কিছু আনলাইকলি কজ আছে, যেমন রেয়ার কজ, যে ইন্টারভেনাস ইনফিউশন, এটা দিয়েও অনেক সময় কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। এই যে একটা জায়গায় আমরা দেখি না যে হাত ফুলে গেছে, ওই যে ভিতরে ভেনটা কোনো কারণে ব্লক হয়ে গেছে অথচ হাত ফুলে গেছে, ওটা যদি এরকম ভাবেই কন্টিনিউ করে তখন কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। তাহলে কজগুলো আমরা জানলাম। এখন কি, এটা কি প্রবলেম হয়? যখনই একটা কম্পার্টমেন্টে প্রেসার বেড়ে যাবে তখনই দেখা যাবে, আমরা জানি প্রেসার বাড়া মানে ওইখানে পারফিউশনটা কমে যাওয়া। পারফিউশন কমলে আস্তে আস্তে কিন্তু যত পারফিউশন কমবে তত বেশি ইসকেমিক ইডিমা হবে এবং তত বেশি প্রেসারটা আরো বাড়বে, এরকম একটা বিশেষ সাইকেলে চলে যায়। আলটিমেটলি কি হবে, এখানে ব্লাড সাপ্লাই পুরোপুরি নষ্ট হয়ে তার কিন্তু গ্যাংগ্রিন ডেভেলপ করবে। এটা হলো সবচেয়ে লেট কন্ডিশন। তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ইনিশিয়ালি একটা অনেক সময় ফ্র্যাকচারের পরে পেশেন্ট বলে যে স্যার ব্যথা করে। এখন ব্যথা করলে আমরা ওই যে আমাদের দেশে যাবে পেশেন্টকে ধমক দিই, ধর ব্যথা করে কি, আপনাকে ব্যথার ওষুধ দিয়েছি না,
তাহলে আমরা ব্যথার ওষুধ দিচ্ছি, তারপরও পেশেন্টে ব্যথা করছে, তাহলে পেন আউট অফ প্রপোর্শন টু দ্য ইনজুরি সাস্টেইনড, এটাকে বলা যায় যে একটা পেশেন্ট এমন একটা ইনজুরি হয়েছে যেখানে ওরকম এত বেশি ব্যথা হওয়ার কথা, কিন্তু আমি দেখলাম যে পেশেন্টের সিভিয়ার পেন হচ্ছে, পেশেন্ট কমপ্লেন করছে, আমরা এই পেন কিলার দিয়ে কমাতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু সাসপিশন থাকতে হবে যে তার কম্পার্টমেন্ট সিনড্রোম মেবি ডেভেলপ করছে, ইনক্রিজিং পেন, আস্তে আস্তে বাড়ছে পেনটা। তারপরে কি আরেকটা হলো পেন অন প্যাসিভ স্ট্রেচিং। প্যাসিভ স্ট্রেচিং মানে আমরা যদি অন্য উল্টা দিকে যদি স্ট্রেচিং করি, তাহলে পোস্টিরিয়র যে লেগ আছে, পোস্টেরিয়র লেগে কম্পার্টমেন্ট সিনড্রোম হলে আমরা যদি ডরসিফ্লেকশন করলে প্যাসিভ স্ট্রেচিং হবে, তখন কিন্তু তার পেনটা বাড়বে। তারপরে পরবর্তীতে পেশেন্টের যখন নার্ভের কম্প্রেশন করবে, আস্তে আস্তে প্যারালাইসিস প্যাস্টিসে হবে, এবং সবার লাস্টে যেটা হবে সেটা হলো পালসলেসনেস। এখন আমরা ইনিশিয়ালি আগেও আমরা দেখতাম যে আমি যখন ইন্টারভিউ তখনও স্যার বলতো যে পালস দেখবা পালস, তাহলে পালস দেখে কিন্তু আমরা আসলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা ভালোভাবে বুঝবো না। পালস হলো একেবারে লাস্ট সাইন, লেট সাইন। তাই পালস দেখে আমরা, পালস যখনই অবলিটারেটেড হয়ে যাবে মানে বুঝবে অলরেডি তার ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমাদের প্রথম দিকে কিন্তু হিস্ট্রি এবং নর্মাল অন্যান্য সাইনের মাধ্যমে আমাদের সাসপেক্ট করতে হবে কম্পার্টমেন্ট সিনড্রোম আছে কিনা। এটা হলো ক্লিনিক্যাল। আর আমরা কিভাবে করতে পারি, আরেকটা করতে পারি, আমরা কম্পার্টমেন্ট প্রেসার মাপতে পারি। এই প্রেসার মাপাটা মোটামুটি এটাও পরীক্ষাতে আসে, দুই ভাবে দেখতে পারি। একটা হলো যে আমরা যদি কম্পার্টমেন্টের প্রেসার, ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার ইজ মোর দেন 30 মিলিমিটার মার্কারি হলে তখন আমরা ডায়াগনোসিস করব কম্পার্টমেন্ট সিনড্রোম। আরেকটা হলো যদি আমাদের নর্মাল যেই কম্পার্টমেন্ট প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসার এবং কম্পার্টমেন্ট প্রেসার দুইটার মধ্যে ডিফারেন্স যদি 30 মিলিমিটার মার্কারের কম হয়, তাহলে ডায়াস্টোলিক প্রেসার এবং কম্পার্টমেন্ট প্রেসার এটা যদি লেস দেন 30 মিলিমিটার মার্কারি হয়, 30 মিলিমিটার মার্কারি, ঠিক আছে, তাহলে এটা হলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো যে কম্পার্টমেন্ট প্রেসার যত বাড়বে তত কিন্তু ডায়াস্টোলিক এই ডিফারেন্সটা কমবে। তাহলে কমলে আমরা বুঝবো যে 30 মিলিমিটার মার্কারির নিচে নেমে গেলে এই ডিফারেন্সটা আমাদের মাথায় চলে আসবে, তাহলে এই পেশেন্টের কম্পার্টমেন্ট সিনড্রোম থাকতে পারে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এটা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট না, আমাদের কম্পার্টমেন্ট সিনড্রোম সাসপেক্ট করলে আমাদের অপারেশন করতে হবে, সেটা হলো ফাস্টোটমি। আমরা সবাই জানি ফাস্টোটমি। তাহলে এই কম্পার্টমেন্ট সিনড্রোম এটা কজ থেকে শুরু, এখানে যত কয়টা লাইন বলা আছে এটাও কিন্তু পরীক্ষাতে আসছে। 2020-এর যে 2019-এর জুলাই আসছে, 2020-এও আসছে, তাহলে আমরা কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম কোনোভাবে বাদ দেওয়া যাবে না, প্রতিটা লাইন। এবং এখান থেকে কোশ্চেন গুলো আসছিল 2019-এর যে জুলাই পরীক্ষাতে কোশ্চেন ছিল পুরো সেম, এই চার্ট থেকে এই বক্স থেকে কোশ্চেন গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রতিটা আমাদের জানতে হবে। তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম আমরা শেষ, আমাদের লাস্টে দুইটা ছোট ছোট চ্যাপ্টার আছে, আমরা এই দুইটা চ্যাপ্টার তো ইফতারের পরেই পড়তে হবে। আমি আজকে আসলে চেষ্টা করেছিলাম আমাদের ক্লাসটা ইফতার আগে শেষ হয় কিনা, কিন্তু শেষ হলো না। আমরা দুই একটা কোশ্চেন সলভ করে, টর্সোটমা এবং রিলেটেড দুই একটা কোশ্চেন সলভ করে 5 মিনিট লাগবে, সলভ করে আমরা চলে যাব, ঠিক আছে। আমরা ইফতারে বাকি অংশটুকু আমরা ইফতারের পরে পড়ব। তাহলে টর্সোটমা আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে খুবই কমনলি এখন আসে রেসিডেন্সি পরীক্ষাতে এবং ডিপ্লোমাতে 2-3 বার চলে আসছে এই কোশ্চেনটা। এফসিপিএস এ এমসিকিউ তে আসে যে এই ডেডলি ডজন, এটা হলো এমসিকিউ হিসেবে আসছিল, রেসিডেন্সিটা আমি দিয়েছি যেহেতু এটা পুরোপুরি আমাদের হাতে কোশ্চেনটাই ছিল। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং চেস্ট ইনজুরি, তাহলে এটা অ্যানসার কি হবে? ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং ABD true. ABD2 ABD2. তাহলে ABD হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ABD2, বাকিগুলো মায়োকার্ডিয়াল এবং অ্যাওরটিক ইনজুরি এগুলো কিন্তু লাইফ থ্রেটেনিং, তবে এরা ইনিশিয়ালি ইমিডিয়েটলি না, এটা হলো পটেনশিয়াল। পটেনশিয়াল। তাহলে হ্যাঁ ডক্টর অজহর ABD2 ঠিক আছে আমাদের অ্যানসার। এরপরে কোশ্চেন, এটা হলো জানুয়ারি 2021-এর এফসিপিএস পরীক্ষা এসেছে, ঠিক আছে, রিগার্ডিং দা নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স সম্পর্কে একটা এমসিকিউ ছিল, এটা অ্যানসার কি কি হবে? C true, D C D আচ্ছা এ নাম্বার 2 আমরা, ঠিক আছে, এটা বেলি লাভেই লেখা আছে যে ডিস্টেন্ডেড নেক ভেন এগুলো থাকতে পারে। তারপর কি বি নাম্বার ট্যাকেল ডিভিশন টু দা opposite Opposite side. অপোজিট সাইড, এটা ফলস হবে তাই না? আমরা True. আচ্ছা এটা হলো সেম সাইড ফলস হবে, এটা হলো অপোজিট সাইড হবে, এখানে সেম সাইড আছে তো এটা হলো ফলস হবে। তাহলে আমরা জানি যে সাইডে তার নিউমোথোরাক্স তার অপোজিট সাইডে ট্যাকেটা ডিভিটেড হবে, এগুলো সিম্পল জিনিস। হাইপার রেজোনেন্স এটাও তো ট্রু হবে, আমরা জানি ট্রু অ্যাবসেন্স ACD true. হ্যাঁ ডি ট্রু D2 আর লাস্টেরটা কি ই রেডিওলজিক্যাল, ফলস এটা আমরা সবসময় মনে রাখবো, কোনোভাবে কনফার্মেশন করতে যাওয়া যাবে না,
ঠিক আছে, কনভার্সন করতে গেলে আমরা ধরা খাবো, এবং ওই পেশেন্ট যদি নাও মারা যায় পরের দিন রাউন্ডে আমরা ঝাড়ি খাবো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলেই আমরা তাকে ইমিডিয়েট ডিকম্প্রেশন করে দেবো, পরে আমরা চেস্ট ড্রেন দেওয়ার পরে এক্সরে করতে পাঠাবো। এই পেশেন্টের কি করেছিলাম, ওই যে আমরা গতকালকে টিপিএন দেওয়ার দিতে গিয়েছিল, টিপিএন সাবক্লেভিয়ান ভেনে দিতে গিয়ে পেশেন্টের কোন একটা ইনজুরি করে ফেলেছে। এই টিপিএন শুরু করার পরে কি দেখা গেছে, পেশেন্ট ডিস্টেন্স অ্যাকিলোডিসনিক, ব্লাড প্রেশার কমে গেছে, অনেক জেনারেশন ট্র্যাকে শিফটেড টু দা লেফট সাইডে দিতে গেছে, রাইট সাইডে শিফটেড হয়ে গেছে, হাইপারইনসুলিনেস দেখা দিয়েছে, ডিক্রিজ বেস সাউন্ড। ঠিক আছে, এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ম্যানেজমেন্ট করব? সি কি করতে পাঠাবো? চেস্ট ড্রেন ইনসার্শন, decompression by white bone Decompression by white bone needle. হ্যাঁ, হোয়াইট বোর্ড নিডল। আমরা জানি এই পেশেন্টের ডায়াগনোসিস second intercostal টেনশন নিউমোথোরাক্স, তাই না? এই পেশেন্টের ডায়াগনোসিস হলো টেনশন নিউমোথোরাক্স। তাহলে আমরা এই পেশেন্টকে এই যে এইগুলো ওই যে এক্সরে করতে পাঠানো যাবে না, আমরা ইমিডিয়েট ডিকম্প্রেশন করতে হবে। ইমিডিয়েট ডিকম্প্রেশন হলো ডিকম্প্রেশন বাই হোয়াইট বোর্ড নিডল, এবং এখানে নেক্সট স্টেপ বলেছে মানে আমরা নিডল দিয়ে ডিকম্প্রেশন করব। আর যদি ডেফিনিটিভ বলতো সেক্ষেত্রে আমরা চেস্ট ড্রেন দিতাম। তাহলে এটা দেওয়ার পরে আমরা তাকে চেস্ট ড্রেনের জন্য প্রিপেয়ার করে চেস্ট ড্রেন দিয়ে দিব। এটা হলো ডেফিনিটিভ। ভাইয়া হ্যাঁ, কি কি আপু? এখানে হাই ফ্লো অক্সিজেন 5 মিনিটের জন্য আমরা দিচ্ছি না কেন? তাহলে 5 মিনিটের মধ্যে দিলে পেশেন্ট তো 5 মিনিটের মধ্যে পেশেন্ট মারা যেতে পারে। ও আচ্ছা, আমাদের তো পেশেন্টের অক্সিজেনের প্রবলেম হচ্ছে না, পেশেন্টে তো মানে বাতাসই ঢুকতেছে না, অক্সিজেন দিয়ে কি লাভ? আচ্ছা ইমিডিয়েট যেটা আমরা 5 করব। মিনিটের আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, এটা ডায়াগনোসিস কি? এটা thoracic aortic disruption। ঠিক আছে, এক্স-রে ফাইন্ডিংটা আমরা দেখে নিব যে ওয়াইড এন্ড মিডিয়াস্টিনাম এন্ড লেফট ডিপ্রেস লেফট মেইন ব্রঙ্কাস, এটা হলো আমাদের এক্স-রে ফাইন্ডিং। এবং এরকম একটা এক্স-রে ফাইন্ডিং আসলে আমাদের বুঝতে হবে যে তার thoracic aortic disruption থাকতে পারে। তখন আমরা পেশেন্টের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব, পরবর্তীতে পেশেন্ট স্টেবল হলে তাকে সিটি আউটোগ্রাম করতে পাঠাবো, এবং লাগলে তাকে অপারেশন করব। টেনশন নিউমোথোরাক্স অলরেডি আমরা এগুলো সবই বলে ফেলেছি। এটা কি? এটা হলো কার্ডিয়াক টেম্পোনেট, এবং এটাকে আমরা বলেছিলাম তিনটা টায়ার থাকে। একটা হলো টায়ার থাকে, টায়ারের কম্পোনেন্ট গুলো হাইপোটেনশন, রেজ জেভিপি এবং মাফলড হার্ট সাউন্ড। এটাকে বলা হয় বেক্স টায়ার। এটা যদিও বেল 11 নাই, কিন্তু আমরা মনে রাখবো এটাকে বেক্স টায়ার বলা হয়, বেক্স টায়ার। ঠিক আছে, এই টায়ারটাকে বেক্স টায়ার বলে বলা হয়, এটা আমরা একটু বেল 11 লিখে রাখবো। প্লেল চেস্ট এটা আমাদের হয়ে গেছে। চেস্ট ড্রেন আমরা পড়েছি। চেস্ট ড্রেন আমরা কোন লাইন বরাবর দিব? অ্যান্টেরিয়র Anterior Very nice. অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। ঠিক আছে, এটা আমরা সবসময় মনে রাখবো, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। লিভার ট্রমা এটা হলো প্রিঙ্গিয়াল ম্যানুভার আমরা দেখতে পাচ্ছি। আর আমরা বলেছিলাম লিভার ইনজুরিতে 4টা পি, পুশ, প্রিঙ্গল, ঠিক আছে, প্লাগিং এবং প্যাকিং। যে লাস্টে কিছুতেই কিছু হচ্ছে না, তখন আমরা কি করব? কিছুই তো করতে পারলাম না, তখন আশেপাশে কিছু গজ টজ দিয়ে পেশেন্টের পুরো লিভারের আশেপাশে প্যাকিং করে এই যে দেখতে পাচ্ছি ক্লোজ করে দিচ্ছি। পেশেন্ট যদি ভালো থাকে, বেঁচে থাকে, তাহলে আমরা 24 থেকে 48 ঘন্টা পরে তাকে আবার ওপেন করে এটা আমরা বের করে আনবো। ঠিক আছে, এটা হলো লাস্ট অপশন লিভার ট্রমাতে। এই কোশ্চেনটা 2017-তে আসছিল। টিসিএ দিয়ে আমরা মনে রাখতে পারি যে থার্মিয়া, হাইপোথার্মিয়া, তারপর হলো কগলোপ্যাথি। এই কোশ্চেনটা প্রায়ই আসছে, আমি যেবার দিয়েছিলাম ওইবারও আসছে, এরপরেও কয়েকবার আসছে। Hepatic artery, portal vein, common hepatic hepatic. artery, portal vein, common hepatic duct. বিসিই BC. তাহলে এখানে কিন্তু হেপাটিক ভেন না, আমরা জানি হেপাটিক ভেন কিন্তু পোর্টাল পেটিতে বেরো হয় না, এটা তো ফলস। হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন, এই দুটাকে বন্ধ করা আমাদের মেন অপশন। ঠিক আছে, তবে এই দুটাকে বন্ধ করতে গেলে ওই যে ওইখানে যে হেপাটিক ডাক্ট থাকে এটাও অনেক সময় বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের বি, সি এবং ই এই তিনটা হলো ট্রু, বাকিগুলো হলো ফলস। এগুলো সব এফসিপিএস এর কোশ্চেন। ঠিক আছে, এফসিপিএস এর সবগুলো আসছিল। আচ্ছা, আমরা আর একটা কোশ্চেনই দেখি, কোশ্চেন দেখার পর আজকে আমরা ব্রেক দিয়ে দিব। এটা গাস্টিলো অ্যান্ডারসন ক্লাসিফিকেশন। ঠিক আছে, গাস্টিলো অ্যান্ডারসন এর মধ্যে দেখতে পাচ্ছি ওপেন ফ্র্যাকচার নিয়ে আসছে। টু বি এটা হলো এসবি। এর आंसर কি হবে? এটা বি বি টু B. এটা এখনো আমি কারেক্ট অ্যান্সার পাই নাই, যে কোনো একজন কারেক্ট অ্যান্সার দেন। ভাইয়া 3C বিসি
3C হ্যাঁ এটা হলো ডিজিটাল 3C, পালস অ্যাবসেন্ট ঠিক আছে? তো তাই তো। কারণ এই পেশেন্টটা আমরা বলেছি তার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যাই থাকুক না কেন, তার যখনই আমরা আর্টেরিয়াল কোনো ইনজুরি থাকবে তখনই এটা হয়ে যাবে হলো টাইপ 3C, 3C তাকে ইমিডিয়েটলি তাকে ভাস্কুলার সার্জনের কাছে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল। তাহলে এখানে কিন্তু প্রথম দিকে পড়ে আমাদের মনে হচ্ছে যে টাইপ 1 হতে পারে বা টাইপ 2, এটা টাইপ 2 মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা হলো আমাদের ডিজিটাল পালস অ্যাবসেন্ট, মানে এটা হলো টাইপ 3C, এটাই হলো অ্যান্সার। অ্যান্সার হবে ই। এটা হলো দেখতে পাচ্ছি যে একেবারে ছোট হলে 1 বলি আমরা, মোর দেন 1 সেন্টিমিটার হলে টাইপ 2, ঠিক আছে? আর মোর দেন 1 সেন্টিমিটার হলে এটা টাইপ 3 বলি, তবে ভাস্কুলার ইনজুরি থাকলে আমরা বলি টাইপ 3C। ট্রিটমেন্ট আমরা কি বলেছি? প্রথমে আমরা কি করব? রিসার্চিটেশন, রিকগনিশন, এক্সরে করে আমরা রিকগনিশন করব, এরপর রিডাকশন। এই যে টানাটানি করছে হাত পা ধরে, এটা হলো রিডাকশন করার জন্য, ক্লোজ রিডাকশন। তারপরে কি রিডাকশন করার পর আমরা কি করি? তাকে রিটেনশন করি কিভাবে? প্লাস্টারের মাধ্যমে, কিউআর এর মাধ্যমে, এক্সটার্নাল ফিক্সেটর বা বিভিন্ন অপারেশনের মাধ্যমে। এরপরে কি তাকে আমরা একটা টাইম দিই হিলিং এর জন্য, লাস্টে আমরা তাকে রিহ্যাবিলিটেশন করি বিভিন্ন মাসল মুভমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা একটু পরে পড়বো। আমরা আজকে একটা ব্রেক দেই, আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি আছে, ছোট 2টা চ্যাপ্টার। আশা করি আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখন আমরা আজকে আবার ঠিক 7টার সময় আবার ব্যাক করবো, ঠিক আছে? ব্যাক করার পরে আজকে আসলে অনেক বড় চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার, 125 পেজ। আমরা চেষ্টা করেছি যত ইম্পর্টেন্ট লাইন আছে সবগুলোই পড়ে ফেলার, এর জন্য একটু টাইম লাগছে, তবে আশা করি আর 30 থেকে 40 মিনিটের মধ্যে আজকে ক্লাসটা শেষ করতে পারবো। বিরতির পর সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের লাস্ট টপিকস দুইটি ডিসকাশন করব। একটি হলো চ্যাপ্টার 29 ডিজাস্টার সার্জারি। এই দুইটা চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার, মোটামুটি আমাদের বেশি টাইম লাগবে না। আমরা প্রথম থেকে শুরু করি, একেবারে পেজ নাম্বার 412। তাহলে 412 নাম্বার পেজে আমরা জানি যে এটা বলে চ্যাপ্টারের নামই হলো ডিজাস্টার সার্জারি। ডিজাস্টার সার্জারি মানে বিভিন্ন ধরনের ডিজাস্টার হতে পারে, আমরা জানি কিছু ম্যানমেড, কিছু ন্যাচারাল ডিজাস্টার। যাই হোক, একটা ডিজাস্টার যখন হবে তখন যেটা প্রবলেম হয়, হঠাৎ করে একটা মাস ক্যাজুয়ালিটি, মানে মাস ক্যাজুয়ালিটি তৈরি হয়, এবং মাস ক্যাজুয়ালিটি মানেই দেখা যায় অনেকগুলো পেশেন্ট একসাথে আমাদের হসপিটালে চলে আসে। এখন যখনই এরকম অনেক পেশেন্ট একসাথে হসপিটালে চলে আসবে, তখনই কিন্তু আমরা মনে রাখবো আমাদের নর্মালি যেমন একটা পেশেন্ট আসলে, দুইটা পেশেন্ট আসলে আমরা তাদের ইন্ডিভিজুয়ালি প্রতিটা পেশেন্ট আলাদা আলাদা ভাবে কেয়ার নিতে পারি, এই সময় কিন্তু আমরা ওইভাবেই পেশেন্টদের কেয়ার নিতে পারবো না। তাহলে এরকম যখনই একটা মাস ক্যাজুয়ালিটি পেশেন্ট চলে আসবে, তখন আমাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো ট্র্যাজ। ট্র্যাজ মানে হলো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে কোন পেশেন্টটা হলো আমাদের জন্য মোস্ট এমার্জেন্সি পেশেন্ট। তাহলে মোস্ট এমার্জেন্সি পেশেন্ট কোনটা দেখার জন্য এই যে আমরা সর্টিং আউট করব, এটাকে বলা হয় ট্র্যাজ। তাহলে প্রথম কাজ হলো যে আমাদের আইডেন্টিফাই করে ফেলা যে ওয়াকিং পেশেন্ট এবং ডেড পেশেন্ট, এইখান থেকে এদেরকে আমরা আলাদা করে ফেলবো। ডেড পেশেন্ট মানে তো এরা মরেই গেছে, এদেরকে তো আর রেখে লাভ নেই। আরেকটা হলো ওয়াকিং পেশেন্ট, যে পেশেন্ট এমনি হাঁটাহাঁটি করতে করতে আমাদের কাছে আসছে যে আমার এই প্রবলেম, তাহলে তাদেরকে আমরা বলবো যে আপনি একটু ওয়েট করেন, আপনাদেরকে আমরা পরে দেখবো। তাহলে এটা হলো প্রথম কাজ। এরপরে কি? এরপরে হলো যারা হলো বেড রিডেন, যারা এরকম হাঁটতে পারছে না বা ওইরকম যারা শুয়ে আছে, তাদেরকে আমরা পরবর্তীতে ডিফারেন্সিয়েট করব।
তাহলে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? এখানে কয়েকটা ক্যাটাগরিজ আছে, আমরা টেবিলটা দেখি। টেবিল 29.1 এটা হলো ট্রায়াস ক্যাটাগরি। কয়েকটা ক্যাটাগরি? 4টা ক্যাটাগরি টোটাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং লাস্ট। তাহলে ফার্স্ট ক্যাটাগরি কারা? ফার্স্ট ক্যাটাগরি মানে বুঝতে পারছি এটা হলো রেড কালার, এবং এদের মেডিকেল নিড হলো ইমিডিয়েটলি এদেরকে আমাদের ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ এই পেশেন্টগুলো কিন্তু মারা যাবে। তাহলে এবং আরেকটা ব্যাপার হলো ফার্স্ট এবং লাস্টের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি, দুইজনই হলো লিভিং পেশেন্ট, দুইজনই হলো সিরিয়াস। তবে ফার্স্ট প্রায়োরিটি এদেরকে আমরা রেড কালারে রেখেছি, এবং লাস্ট যারা তার হলো ব্ল্যাক কালার, এবং তাদেরকে বলা আছে যে তারাও সিভিয়ারলি ইল পেশেন্ট, কিন্তু এই পেশেন্ট গুলো আসলে আমাদের কোনোভাবেই তাদেরকে আর বাঁচানো সম্ভব না। তাহলে এরকম তারা এখনো বেঁচে আছে, কিন্তু এখনো শ্বাস নিতে পারছে না, বা বেঁচে আছে এখনো কিন্তু পালস নাই, বা আমরা যদি দেখি যে দেখেই মনে হয় যে এই পেশেন্টদের কোনোভাবেই আর বাঁচানো সম্ভব না, যে কোনো সময় মারা যাবে, তো ওই পেশেন্টদেরকে আমরা লাস্ট প্রায়োরিটিতে রাখবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট এবং লাস্ট এই দুইটা একটু আমাদের কেয়ারফুলি দেখতে হবে। তাহলে দুইটাই কিন্তু এমার্জেন্সি, সিভিয়ার এমার্জেন্সি। তবে এটা যদি আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রায়োরিটি, এটা হলো সিভিয়ার ব্রেন ড্যামেজ, একটা পেশেন্টের পুরো ব্রেন ড্যামেজ হয়ে গেছে, বা ভেরি এক্সটেন্সিভ বার্ন, বা আমরা দেখতে পাচ্ছি মেজর ডিসরাপশন অফ দ্য চেস্ট অর অ্যাবডোমিনাল ওয়াল স্ট্রাকচার। তাহলে এই পেশেন্টদের আমরা কিন্তু যত কিছুই করি মানে ইনস্ট্যান্ট কিন্তু কিছু করার নাই আমাদের হাতে। এর জন্য আমরা ধরেই নিব যে এই পেশেন্টগুলো হয়তো বা কিছু সময়ের মধ্যেই এক্সপায়ার করবে, তাদেরকে আমরা লাস্ট প্রায়োরিটিতে রাখবো। আর ফার্স্ট প্রায়োরিটি কারা? ওই যে আগের মতো একেবারে ইমার্জেন্সি, যেমন সিভিয়ার ফেশিয়াল ট্রমা। ফেশিয়াল ট্রমা থাকলে আমরা জানি এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, টেনশন নিউমোথোরাক্স, এই পেশেন্টদের কিন্তু আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করে তাদেরকে আমরা মোটামুটি সুস্থ করতে পারি, ইমিডিয়েট ম্যানেজমেন্ট করে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখা সম্ভব। তাহলে এরা হলো ফার্স্ট প্রায়োরিটি আমাদের জন্য। তাহলে উদাহরণগুলো আমাদের দেখতে হবে। একটা হলো সিভিয়ার ফেশিয়াল ট্রমা হয় যদি এয়ার অবস্ট্রাকশন হয়, বা টেনশন নিউমোথোরাক্স, বা প্রফিউজ এক্সটার্নাল ব্লিডিং, আমি একটা টুনিকেট বেঁধে বা একটা ইদেই কিন্তু ব্লিডিংটা বন্ধ করে দিতে পারি ইচ্ছা করলে অনেক কম সময়ের মধ্যে। তারপরে কি হিমোথোরাক্স, এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল কিছু শর্টকাট টেকনিকও কিন্তু এদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাহলে এরা হলো ফার্স্ট আর এরা হলো লাস্ট। আর মাঝখানে কারা আছে? সেকেন্ড প্রায়োরিটি হলো যারা একটু মোটামুটি স্টেবল, যেমন কম্পাউন্ড ফ্র্যাকচার, পেলভিক ফ্র্যাকচার, স্পাইনাল ইনজুরি, এরা এখনই মারা যাবে না, তবে এদেরকে ম্যানেজমেন্ট করা লাগবে আমরা কিছু সময় পরে। বলা আছে যে উইদিন আওয়ার্স ম্যানেজ করলেও কিন্তু এদেরকে বাঁচানো সম্ভব। তাহলে এটা হলো সেকেন্ড প্রায়োরিটি। আর থার্ড প্রায়োরিটি হলো সিম্পল ফ্র্যাকচার, এমনি আসছে, সে ওই বিল্ডিং এর মধ্যে একটা রানা প্লাজা ধসে গেছে, সে এমনি নামার সময় দৌড় দিয়ে নামার সময় তার পায়ের মধ্যে মচকে গেছে, অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে, বা একটা সিম্পল ফ্র্যাকচার, এটা হলো আমাদের থার্ড প্রায়োরিটি। তাহলে ট্রায়াস ক্যাটাগরিটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে, এবং এটা মাস ক্যাজুয়ালিটির সময় আমাদের খুবই কাজে লাগে। তাহলে এটা আমরা জানলাম। এরপরে অনেক কিছু বলা আছে, এগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য, পার্ট 1 এর পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট না, তবে এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো থেকে আমাদের পেপার 3 মাইক্রোবায়োলজিতে খুব কমনলি কোশ্চেন আসে। আচ্ছা, সাউন্ড কম কেন? সাউন্ড তো আগের মতোই থাকার কথা। আচ্ছা, আমরা আবার কি করি, সাউন্ড যদি তাও কম থাকে তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে এখানে কিছু টপিকস আছে যেগুলো এরকম ডিজাস্টার সার্জারি বা ক্যাজুয়ালিটিতে হতে পারে, তবে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে। যেমন টিটেনাস, এগুলো যদিও আমরা আগের 2 নাম্বার ক্লাসে আমাদের পড়ানো হয়েছে, এখানেও আমরা কিছু জিনিস করবো। তাহলে টিটেনাস আমরা দেখতে পাচ্ছি যে 417 নাম্বার পেজ, এখানে পেশেন্টের একটা ক্যাজুয়ালিটি পেশেন্ট বা অ্যাক্সিডেন্টাল পেশেন্টে কিন্তু টিটেনাস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা কেন হয়, কিভাবে হয়, এগুলো তো একেবারে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়া। এখানে আমরা একটু দাগিয়ে রাখি যে কোন অর্গানিজম দিয়ে হয়, এখানে যা যা আছে একটু পড়ে নিব। এখানে একটা জিনিস দেখি আমরা, এখানে ইনকিউবেশন পিরিয়ড দেওয়া আছে। তাহলে ইনকিউবেশন পিরিয়ড এটাও মাঝে মাঝে এমসিকিউ তে স্টেম হিসেবে দিয়ে দেয়, এবং বেলি ল্যাবে যেটা দেওয়া আছে এটা আমাদের মনে রাখতে হবে যে ইনকিউবেশন পিরিয়ড বলা আছে মিডিয়ান হলো 7 ডেজ এবং রেঞ্জিং ফ্রম 4 to 14 ডেজ। ঠিক আছে, এভারেজ রেঞ্জ হলো 4 থেকে 14 দিন। এবং এখানে আরেকটা ব্যাপার দেখতে হবে যে আমাদের সবাই জানি যে টিটেনাসের কি হয়, টিটেনাসের কিছু মাসল স্পাজম হয়। কেন হয় এটা এখানে প্যাথোলজিটা বলা আছে। এখন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টিং ইন রাইসাস সার্ডোনিকাস। তাহলে আমরা টিটেনাসের ফিচার কি কি জানি, একটা হলো লগ জ। তাহলে লগ জ কেন হয়, তারপরে কি ফেশিয়াল মাসল স্পাজমের কারণে হয় রাইসাস সার্ডোনিকাস। এই কোশ্চেনটা আসে যে কোন মাসল স্পাজমের জন্য কি ধরনের ফিচার হয়। তাহলে লগ জ কেন হয়, লগ জ আমরা জানি মাসল সাবমেস্টিকের মধ্যে যে ম্যাসেটার মাসল, ম্যাসেটার, এই কোশ্চেনটা কিন্তু এর আগে এসেছে যে লগ জ হওয়ার কারণ কি, কোন মাসল স্পাজমের জন্য লগ জ হয়, সেটা হলো ম্যাসেটার মাসল।
ঠিক আছে, এটা বেলি লাভে লেখা নাই, তবে আমরা মনে রাখবো ম্যাসেটার মাসল। তারপর কি ফেশিয়াল মাসল স্পাজমের জন্য কি হয় রাইসাস সার্ডোনিকাস। আর কি আর একটা হলো আমাদের যদি প্যারাভার্টিব্রাল মাসল গুলো বা এক্সটেনসর লিম্বের মাসল গুলো স্পাজমের জন্য হয় অপিস্থোটোনাস। ঠিক আছে, তাহলে কোন কন্ডিশন কোন মাসলের জন্য হয় এটা আমাদের জানতে হবে। আর পেশেন্টের যে টিটেনাস পেশেন্ট আমরা জানি পরবর্তীতে কি হয়, তাদের টিটেনাস পেশেন্ট পরবর্তীতে কিন্তু তাদের রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়, তাদের শ্বাস নিতে পারে না। এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস এটা কেন হয়, এটা হলো ল্যারিঞ্জিয়াল মাসলের স্পাজমের জন্য। তাহলে টিটেনাসের ফিচার গুলো কোনটা কোন মাসলের স্পাজমের জন্য হয় এটা এখানে বলা আছে, একটা বলা নাই, সেটা হলো লগজ কেন হয়, লগজ হয় হলো ম্যাসেটার মাসল স্পাজমের জন্য। বাকিগুলো এখানে লেখা আছে, আমরা এখান থেকে পড়ে নিব। ঠিক আছে, এরপরে হলো টিটেনাসের আমাদের ট্রিটমেন্ট কি, আমরা একটা হলো প্রোফাইলেক্সিস জানি। প্রোফাইলেক্সিস যদিও বেলি লাভে খুব ভালোভাবে দেওয়া নাই, তবু আমরা মনে রাখবো যে আমরা প্রোফাইলেক্সিস হিসেবে ইনজেকশন যেটা দেই টিটি ইনজেকশন, এখানে টিটেনাস টক্সাইড থাকে আর টিটেনাস অ্যান্টিগ্লোবুলিন থাকে। আমরা প্রোফাইলেক্সিস হিসেবে যখন ইউজ করবো তখন 250 থেকে 500 ইউনিট এই ডোজে ইউজ করবো। আর অনেক সময় দেখা যায় টিটেনাস কিন্তু একেবারে পেশেন্টের টিটেনাস হয়ে গেছে, ফুল ব্রন ক্লিনিক্যাল টিটেনাস, তখন কিন্তু আমাদের অ্যান্টিটিটেনাস গ্লোবুলিন এটা বেশি ডোজে ইউজ করতে হবে, এটা হলো 3000 থেকে 10,000 ইউনিট। আর এটা তো আমাদের টিটেনাসের যে অ্যান্টিগ্লোবুলিন এটা। আর নর্মাল যে টিটেনাস আমরা জানি এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটার যেন ঠিকমতো গ্রো না করে এই জন্য একটা এরকম টিটেনাস প্রোন যে উনগুলো আছে উনগুলোর পরবর্তীতে আমরা উন কেয়ার হিসেবে আমরা কিন্তু পেশেন্টকে পেনিসিলিন যে এইগুলো আমাদের একটু লাগবে, যে কোন এখানে আমরা বেশ কয়েকটা কন্ডিশন করবো এই চ্যাপ্টারে, গ্যাস গ্যাংগ্রিন, তারপর টিটেনাস, তারপর নেক্রোটাইজিং ফার্স্ট, কোনটাতে আমরা কোন অ্যান্টিবায়োটিক ইউজ করবো এটা আমাদের জানতে হবে। তাহলে এখানে টিটেনাসের জন্য বলা হয়েছে যে পেনিসিলিন জি, এটা কত ডোজে দিব এটা এখানে লেখা আছে। তাহলে প্রতিটা জিনিস আমাদের একটু এখান থেকে দেখে নিতে হবে, বাকিগুলো আমরা মোটামুটি জানি। আরেকটা জিনিস টিটেনাসের ক্ষেত্রে মর্টালিটি বলা আছে 45%। ঠিক আছে, 45% মর্টালিটি। এরপরে চলে আসি 419 নাম্বার পেজ। 419 নাম্বার পেজ হলো নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস এটা কোথায় হয়, এটা বিভিন্ন জায়গায় ইনভলভ করতে পারে এবং আমরা মনে রাখবো নেক্রোটাইজিং ফাসাইটিস এটা হলো যেমন যখন নেক্রোটাইজিং ফাসাইটিসটা পেরিনিয়াল রিজনকে ইনভলভ করবে তখন ওটার নাম হয়ে যায় ফোরনিয়াস গ্যাংগ্রিন। পেরিনিয়াল বা স্কোটামকে ইনভলভ করলে তখন আমরা বলি ফোরনিয়াল গ্যাংগ্রিন। আর যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে ইনভলভ করে তখন আমরা বলি যে মেলিনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। ঠিক আছে, আর এমনিতে অন্যান্য জায়গায় যখন ইনভলভ করবে একটা হঠাৎ করে আমরা দেখি যে একটা নেক্রোসিস এবং এটা মানে র্যাপিডলি প্রোগ্রেসিং, হঠাৎ করে একেবারে ইনিশিয়ালি একটা ছোট একটা উন ছিল ওটা পরবর্তীতে একেবারে হঠাৎ করে দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এগুলোকে আমরা নেক্রোটাইজিং ফাসাইটিস বলি। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিসের যদি পেরিনিয়াম এবং স্কোটামকে ইনভলভ করে তখন আমরা এটাকে বলি ফোরনিয়াস গ্যাংগ্রিন। যদি অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়ালকে ইনভলভ করে আমরা বলি মেলিনিস গ্যাংগ্রিন। আদার সাইডে বলে আমরা নরমালি একে কমন নাম বলতে পারি যে নেক্রোটাইজিং ফাসাইটিস। নামে বলে দিচ্ছে এটা হলো আমাদের ফাসাল যে রিজন ওগুলোকে আস্তে আস্তে নেক্রোটাইজিং করে দেবে, একেবারে র্যাপিডলি প্রোগ্রেসিভ। এবং এটা কিন্তু অন্যান্য গুলোর মতো একেবারে টিটেনাস যেমন একটা ক্লোস্ট্রিডিয়াম টিটানি দিয়ে হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিমাইক্রোবিয়াল। তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি 1 নাম্বার বলা আছে যে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, তারপর এর সাথে থাকতে পারে স্টেফাইলোকক্কাস অরিয়াস এবং আরো অনেক পলিমাইক্রোবিয়াল, মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম, এরকম বিভিন্ন অর্গানিজম থাকতে পারে। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিস কেন হয় এটা আমাদের জানতে হবে, কি কি অর্গানিজম এবং এটার নাম কি কি। এখন অনেক সময় কোশ্চেন বা সারা বলে দেয় যে নেক্রোটাইজিং ফাসাইটিস এটা তো তুমি এমনিতে একটা ক্লিনিক্যালি বললা যে এটা হলো র্যাপিডলি স্প্রেডিং, এখন এটা কিভাবে কনফার্ম করবা। তাহলে কনফার্ম কিন্তু আমাদের করতে হলে আমাদের একটা মনে রাখতে হবে এই জিনিসটা, আমরা কিন্তু আদারওয়াইজ আমরা পারবো না। কনফার্ম করতে হলে আমাদের বায়োপসি করতে হবে, তাহলে বায়োপসি অফ দ্য ফাসাল লেয়ার্স উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে বায়োপসি করলে আমরা কনফার্ম করতে পারবো, ঠিক আছে, আদারওয়াইজ আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। আর কি হতে পারে, আর হলো এখানে যেহেতু র্যাপিডলি প্রোগ্রেসিং মাসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে ক্রিয়েটিন কাইনেজ লেভেলটাও বাড়তি পাওয়া যাবে। ঠিক আছে, আর কনফার্ম করার জন্য আমাদের অবশ্যই এই পেশেন্টকে মাসল মানে কনফার্ম করার জন্য ফাসাল লেয়ারের বায়োপসি করতে হবে, এটা হলো কনফার্মেটরি টেস্ট ফর নেক্রোটাইজিং ফাসাইটিস। এরপরে কি, এরপরে এখানে আমাদের অন্যান্য অনেক কিছু কথা বলা আছে, এখানে নেক্রোটাইজিং ফাসাইটিস একটা সামারি বক্স লেখা আছে, এটা আমরা দেখবো। এখন আমরা দেখবো যে নেক্রোটাইজিং ফাসাইটিস আমরা কি করি, এখানে বেশ কিছু নরমাল আগের কথাগুলোই বলা আছে যে রেনাল ফেলিওর হতে পারে, যাই হোক এগুলো তো আমরা জানি। ট্রিটমেন্ট কি, এই সবগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হলো যেহেতু একেবারে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে নেক্রোটাইজিং, এগুলোকে
রেডিক্যাল সার্জিক্যাল এক্সট্রুশন করতে হবে। এটা হলো আমাদের 1 নাম্বার ট্রিটমেন্ট। পরবর্তীতে আমরা ওইখানে পেশেন্টের পলিমাইক্রোবিয়াল যেহেতু ওইখানে আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে পারি। আরেকটা কথা বলা আছে হাইপারব্যারিক অক্সিজেন। হাইপারবরিক অক্সিজেন এটা কিন্তু নেক্রোটাইজিং ফাসাইটিসের ক্ষেত্রে আমাদের মোটামুটি এস্টাবলিশ একটা ট্রিটমেন্ট, এটা আমরা মনে রাখবো। আমরা হাইপারব্যারিক অক্সিজেন অনেকেই নাম শুনেছি, ওটা কোথায় ইউজ করা হয়? হাইপারব্যারিক অক্সিজেনটা নরমালি অন্য কোন কন্ডিশনে করা যায়, ইউজ করা যায়? আচ্ছা, আমরা এমনি জানতাম যে গ্যাস গ্যাংগ্রিনে করা যায়, ঠিক আছে, গ্যাস গ্যাংগ্রিনে করা যায়, হ্যাঁ আমাদের গ্যাস গ্যাংগ্রিনও করা যায়। তবে আমরা মনে রাখবো এটা কিন্তু নেক্রোটাইজিং ফাসাইটিসেও এই হাইপারব্যারিক অক্সিজেন দিলে এটা কিন্তু আউটকামটা ভালো, এস্টাবলিশড একটা ট্রিটমেন্ট মোটামুটি। এরপরে চলে আসে আমাদের সেই যে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন কিভাবে হয়? একই রকম ভাবে এখানে কি অর্গানজম আছে সবকিছু, এখানে নর্মাল কমন অর্গানজম হলো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, আর বাকি অন্যান্য অনেক অর্গানজম থাকতে পারে, ঠিক আছে। তাহলে কোন কোন অর্গানজম দিয়ে হয় এটা আমরা এখান থেকে দেখবো, এবং এখান থেকে দুইটা যে টক্সিন রিলিজ হয়, একটা হলো আলফা টক্সিন, একটা হলো ফাইটক্সিন। কোন টক্সিনের কি রোল এটা দেখতে হবে। আরেকটা হলো ইনকিউবেশন পিরিয়ড। আমরা একটু আগে দেখেছিলাম যে টিটেনাসের ইনকিউবেশন পিরিয়ড ছিল 7 ডেজ এভারেজে, আর গ্যাস গ্যাংগ্রিনের ইনকিউবেশন পিরিয়ড কিন্তু অনেক কম, লেস দেন 24 আওয়ার্স। তাহলে একটা পেশেন্ট প্রথম দিন সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরের দিনই কিন্তু তার গ্যাস গ্যাংগ্রিন ডেভেলপ করে ফেলতে পারে, ঠিক আছে, মানে খুবই সিভিয়ার এই ডিজিজটা। এবং এটা রেঞ্জ হিসেবে বলা আছে 1 আওয়ার টু 6 উইকস, মানে এত কম সময়ের মধ্যেও এই ইনকিউবেশন পিরিয়ড, মানে 1 ঘন্টার মধ্যেও দেখা যেতে পারে যে অর্গানজম গুলো পরবর্তী পলিফেশন শুরু হতে পারে। তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে গ্যাস গ্যাংগ্রিনের ইনকিউবেশন পিরিয়ড কত, খুবই তাড়াতাড়ি মানে র্যাপিডলি পলিফেশিং, ঠিক আছে এটা। আর কি, আর একই রকম ভাবে আমরা নিচের দিকে অনেক কিছু জানি, এগুলা পড়ার কিছু নাই যে গ্যাস গ্যাংগ্রিনের কি কি ফিচার হবে। এখানে দেখতে পাচ্ছি যে কিছু ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলা আছে, যে সিকলি সুইট ওডোর, তারপর হলো যে ক্রিপিটাস পাওয়া যেতে পারে, তারপরে পেশেন্টের অন্য কিছু ফিচার পাওয়া যেতে পারে, এগুলো দেখবো। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পেনিসিলিন জি, ক্লিন্ডামাইসিন, তারপর থার্ড জেনারেশন সেফালোস্পিরিন, এগুলো আমরা গ্যাস গ্যাংগ্রিনে ইউজ করবো। আর আমরা নর্মালি যেটা জানি যে, যেমন আমি যখন ফিফথারে পড়তাম তখন গ্যাস গ্যাংগ্রিনের উদাহরণ মানে ট্রিটমেন্ট হিসেবে আমরা বলতাম হাইপারব্যারিক অক্সিজেন। তবে বলা আছে হাইপারব্যারিক অক্সিজেন এটা কিন্তু গ্যাস গ্যাংগ্রিনের জন্য এত বেশি ফ্রুটফুল না। দেখতে পাচ্ছি এটা নেক্রোটাইজিং ফাসাইট, তাহলে রোল অফ হাইপারব্যারিক অক্সিজেন ইজ নট অ্যাজ ক্লিয়ার অ্যাজ ইন দ্য নেক্রোটাইজিং ফাসাইটিস বাট ইজ রিকমেন্ড। তাহলে সিভিয়ার কেসে আমরা রিকমেন্ড করতে পারি, তবে নেক্রোটাইজিং ফাসাইটিস এর মতো এত ভালো আউটকাম পাওয়া যায় না। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে কোনো সময় যে হাইপারব্যারিক অক্সিজেনের 1 নাম্বার ইন্ডিকেশন কি, তাহলে এই তিনটার মধ্যে আমরা কিন্তু 1 নাম্বার ইন্ডিকেশন হিসেবে নেক্রোটাইজিং ফাসাইটিস এটাকেই দিব, ঠিক আছে। তাহলে গ্যাস গ্যাংগ্রিন সম্পর্কে এখানে একটা সামারি বক্স দেওয়া আছে, এটাও আমরা এখান থেকে একটু দেখে নিব। এগুলো সবই মোটামুটি জানা। এরপরে আমরা আমাদের আরেকটা টপিকসে চলে যাই, সেটা হলো ক্রাশ সিনড্রোম। 421 নাম্বার পেজ। এটা সার্জারি এফসিপিএস এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। গতবার এখান থেকে কোশ্চেন আসছিল, যদিও পুরোপুরি বেলি ল্যাব থেকে আসে না এই কোশ্চেনটা। আমরা দেখতে পাচ্ছি যে ক্রাশ সিনড্রোম এটা কেন হয়, এটা যদি কোনো কারণে কোনো একটা পেশেন্ট কোনো একটা স্ট্রাকচার বা লিম্ব বা কোনো একটা অর্গান যদি দেখা যায় যে কোন মানে ট্র্যাপিং হওয়া থাকে, ট্র্যাপিং হয়ে থাকে ওইখানে, যে ক্রাশ হওয়ার কারণে ওই জায়গার যে মাসল গুলো আছে বা টিস্যু গুলো আছে ওইগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, র‍্যাপডোমায়োলাইসিস হয়ে ওইখান থেকে মায়োগ্লোবিন রিলিজ হবে। এই মায়োগ্লোবিন গুলো পরবর্তীতে এবং আরো কিছু ভেসো অ্যাক্টিভ অ্যামাইন রিলিজ হয়। ভেসো অ্যাক্টিভ অ্যামাইন রিলিজের কারণে দেখা যাবে পেশেন্টের যে ভেসো কনস্ট্রিকশন হবে, এবং আলটিমেটলি মায়োগ্লোবিন গুলো রেনাল কিডনি টিউবুলে গিয়ে জমা হয়ে আস্তে আস্তে ওইখানে টিউবুল অবস্ট্রাকশন করবে এবং রেনাল ফেলিওর করবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এর আগে আসছে একবার, যে ক্রাশ সিনড্রোমে রেনাল ফেলিওর হওয়ার মেইন কারণ কি। তাহলে মেইন কারণ হলো এই মায়োগ্লোবিনিউরিয়া। আমাদের এখানে যে ক্রাশিং এর কারণে যে মাসল গুলো ইনজুরি হয়েছিল, ওইখান থেকে যে মায়োগ্লোবিন রিলিজ হয়েছিল, ওই মায়োগ্লোবিন গুলো কিন্তু গিয়ে টিউবুলার অবস্ট্রাকশন করবে এবং আলটিমেটলি ওই পেশেন্টের রেনাল ফেলিওর ডেভেলপ করবে। এবং এটার সাথে আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের মেইন ট্রিটমেন্ট হলো বা প্রথম যে কাজটা করতে হবে ক্রাশ সিনড্রোমে, এই মায়োগ্লোবিন গুলো যেন জমা না হতে পারে কিডনিতে, ওই কাজটা করা। তাহলে কিভাবে আমরা করতে পারি, আমরা যদি পেশেন্টকে একেবারে ম্যানিটল বা ইউরিন আউটপুটটা তো যদি অনেক বেশি বাড়িয়ে দেয়, তাহলে পেশেন্টকে আমরা এমন ভাবে অ্যাগ্রেসিভ ভলিউম লোডিং করব। অ্যাগ্রেসিভ এক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা একটু আগে পড়েছিলাম শকের পেশেন্টকে আমরা অনেক বেশি এক্সেসিভ ক্রিস্টালেট দিব না, কিন্তু
ক্রাশ সিন্ড্রোমে কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ ভলিউম লোডিং করতে হবে, যেন এই যে মাইগ্লোবিন গুলো কোনোভাবে জমা না হতে পারে, সবগুলো যেন ইউরিন দিয়ে ওয়াশ আউট হয়ে যায়। তাহলে আমাদের অ্যাগ্রেসিভ ভলিউম লোডিং করতে হবে, এবং লোডিং করার সময় আমাদের দেখতে হবে পার আওয়ার স্যালাইন প্রতি ঘন্টায় 1000 থেকে 1500 ml স্যালাইন কিন্তু পেশেন্টকে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এমন ভাবে স্যালাইন গুলো অ্যাগ্রেসিভ স্যালাইন দিব যেন পেশেন্টের কোনোভাবেই মাইগ্লোবিন গুলো টিউবুলে জমা না হতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ পেশেন্টের এখানে টিউবুলে জমা হয়ে কিন্তু তার রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তাহলে আমরা মনে রাখবো ক্রাশ সিন্ড্রোমের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো, মোস্ট ফিয়ার্ড কমপ্লিকেশন হলো রেনাল ফেলিওর। তাহলে রেনাল ফেলিওর হলে কি হয় আমরা তো সবাই জানি। তাহলে এখানে আমরা এটা দেখলাম। আর কি করতে হবে, আর এখানে বলা আছে যে ক্রাশ সিন্ড্রোম একেবারে 10-12 ঘন্টা, অনেক সময় কি হয় আমরা ওই যে ক্রাশ সিন্ড্রোম হলে সাথে সাথে হাসপাতালে এনে তাকে ফাঁসোটমি করে দেওয়া হয়। কারণ ফাঁসোটমি করলে আমরা জানি যে একটা মাসল তো 6 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেছে, মেনলি নষ্ট হওয়া শুরু হয়। আমরা এই পেশেন্টের জন্য এখন যদি এই 10-12 ঘন্টা পরে যদি ফাঁসোটমি করি, তাহলে ওই যে নষ্ট যে মাসল গুলো ওগুলো হঠাৎ করে দেখা যাবে একটা রিলিজ হয়ে যাবে প্রেশার, তখন সার্কুলেশনে চলে আসবে, তখন কিন্তু আরো বেশি রেনাল ফেলিওর হওয়ার চান্স বেড়ে যাবে। এর জন্য আমরা মনে রাখবো 12 ঘন্টার বেশি যদি কোনো একটা লিম কোনো জায়গায় আটকা থাকে, তাহলে আমাদের সেটাকে আর ফাঁসোটমি করার দরকার নেই, আমরা ধরেই নিতে হবে লিমটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আর্লি অ্যাম্পুটেশন করা বেটার হবে ফাঁসোটমি করার। ঠিক আছে, তাহলে ক্রাশ সিন্ড্রোম সম্পর্কে আমরা জানলাম, এখানে আমাদের আর কিছু জানার দরকার নাই, এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমরা আমাদের পরের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 30 কনফ্লিক্ট সার্জারি। কনফ্লিক্ট সার্জারি মানে আমরা জানি যুদ্ধ বিগ্রহ, এগুলো এখন আমাদের দেশে তো যুদ্ধ নাই, 1971 সালের পরে তো আর যুদ্ধ হয় নাই, সেই জন্য আমাদের এটা ওইরকম ইম্পর্টেন্ট না, তবে মাঝে 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 কয়েক বছর আগে বা 10-12 বছর আগে একটা মানে হতো যে গ্রেনেড বিস্ফোরণ হতো মাঝে মাঝে। তাহলে ওইটার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, বা আমার ওইটার জন্য না, এখানে তো যারা সার্জন তারা দেখা যেতে পারে হঠাৎ করে মানে হচ্ছে না হঠাৎ করে তো হতেও পারে একটা জায়গায় বোমা বিস্ফোরণ। তাহলে বোমা বিস্ফোরণ বা যেটাই হোক আমাদের জন্য মিনিমাম কয়েকটা বেসিক আইডিয়া জানা লাগবে। তাহলে একটা এরকম বোমা বিস্ফোরণ বা ব্লাস্ট ইনজুরি সেখানে কি কি হতে পারে এটা নিয়ে সুন্দর একটা চার্ট দেওয়া আছে বিলি ল্যাবে 430 নাম্বার পেজে। ঠিক আছে, এটা আমরা একটু দেখি। 430 নাম্বার পেজের ফার্স্ট কলাম, ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাস্ট ইনজুরি, মানে একটা জায়গায় বোম ব্লাস্ট হলে কি কি ধরনের ইফেক্ট দেখা বা কমপ্লিকেশন দেখাতে পারে। তাহলে এই যে এই ব্লাস্ট ইনজুরি এটাকে আমরা 5টা ভাবে ক্লাসিফাই করি, একটা হলো প্রাইমারি ব্লাস্ট, সেকেন্ডারি ব্লাস্ট, টারশিয়ারি ব্লাস্ট, কোয়াটারনারি ব্লাস্ট এবং কুইনারি ব্লাস্ট। তাহলে প্রাইমারি ব্লাস্ট মানে কি, আমরা জানি যে একটা বোম যখন ফুটে মানে একটা যখন হঠাৎ করে বোম ব্লাস্ট হয় তখন কি হয়, একটা সাডেন একটা ওয়েভ, একটা প্রেসার ওয়েভ কিন্তু চলে যায়, মানে মনে একটা প্রেসার ওয়েভ চলে আসলো আশেপাশে। তাহলে এই যে একটা হঠাৎ করে একটা প্রেসার ওয়েভ চলে আসলো, ওভার প্রেসার, এটা হলো ইনস্ট্যান্ট একটা প্রেসার ওয়েভ তৈরি হবে, এবং প্রেসারটা গিয়ে কি করবে আমাদের যেসব ক্লোজড ক্যাভিটি আছে ওই ক্লোজ ক্যাভিটি গুলোতে কিন্তু সাডেন ডিসরাপশন করতে পারে। তাহলে ক্লোজ ক্যাভিটি কোথায় আছে আমাদের, একটা আছে হলো লাংসে, আমরা জানি লাংসে কিন্তু লাংসে ব্লাস্ট ইনজুরি হতে পারে, লাংসের লাং ইনজুরি হয়ে যেতে পারে। তারপর কি ইন্টেস্টাইন, আমরা জানি ইন্টেস্টাইনে কিছু প্রেসার থাকে, ইন্টেস্টাইনে কিছু গ্যাস, ওইটাও কিন্তু ইন্টেস্টাইনেও কিন্তু ওটা রাপচার হয়ে যেতে পারে। আর একটা হলো আমাদের নরমাল, ওগুলো ইউজুয়ালি কম হয়, তবে কানের মধ্যে আমরা জানি বোম বাস্ট হলে কানের মধ্যে অনেক সময় কানে কম শুনে যাদের কানের সামনে বোম বাস্ট হয়। তাহলে কেন হয় এরকম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি টিম্প্যানিক ক্যাভিটি যেটা মিডলের ক্যাভিটি ওটাও কিন্তু একটা ক্লোজ ক্যাভিটি, এবং ওইখানে কিন্তু মোস্ট কমনলি ইনভলভ হয় এবং দেখা যায় যে মেমব্রেনটাও রাপচার হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রাইমারি ব্লাস্ট ইনজুরি এটা হলো ওভার প্রেসারের জন্য, যেখানে আমাদের ক্লোজ বডি ক্যাভিটি ওগুলো ইউজুয়ালি এফেক্টেড বেশি হয়। একটা হলো টিম্প্যানিক ক্যাভিটি, একটা হলো লাংসে ইনজুরি হতে পারে, লাংসের মধ্যে বাতাস থাকে ওটা হলো ইনজুরি হতে পারে, একটা হলো ইন্টেস্টাইন। ঠিক আছে, এরপরে হলো সেকেন্ডারি ব্লাস্ট। সেকেন্ডারি কি, আমাদের প্রথমে একটা ওয়েভ চলে গেল উপরে দিয়ে, তারপরে কি হয়, তারপরে আমরা যদি খেয়াল করি যারা ওই যে বিশেষ করে মানে যারা বোম ব্লাস্ট পায় তাদের তো একটা তাদের তো মাথায় একটা এম থাকে যে এটা করতে হবে বা এই লোকটাকে আমি ইনজিউর করতে হবে, এরকম একটা মানে এম নিয়েই তো তারা বোমটা ব্লাস্ট করে। তাহলে তারা এমন একটা জায়গায় ব্লাস্ট করে যেখানে হলো আশেপাশে একটু কাঁচ বা গ্লাস গুলো বেশি থাকে, বা ইচ্ছা করেই বোম যেখানে থাকে তার আশেপাশে সে এমন কিছু টুকরা টুকরা মানে লোহার জিনিস বা গ্লাস টালাস সে নিয়ে যায় যেন যখনই ব্লাস্ট হবে তখন তো বাতাসের মাধ্যমে যে ওয়েভ ওইখানে কিন্তু ওই আশেপাশে যেই ফ্র্যাগমেন্ট গুলো থাকে গ্লাসের ফ্র্যাগমেন্ট বা ওগুলো কিন্তু আশেপাশে ছড়িয়ে যায়, এবং যত বেশি ছড়াবে তত বেশি কিন্তু আশেপাশে ইনজুরি হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে সেকেন্ডারি ইনজুরিটা হয় হলো ওই বোমের
অনেক সময় বোমের বাইরেই কিছু থাকে, যে বা অনেক সময় বোমের ভিতরে আমরা শুনেছি যে গ্রেনেডের ভিতরে পিলেট থাকে, পিলেট গুলো তখন আশেপাশে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে যার গায়ে লাগবে সেগুলো ইনজুর্ড হবে। বা ইচ্ছাকৃত ভাবে এমন জায়গায় বোমটা ব্লাস্ট করা হয় যেন আশেপাশ থেকে গ্লাস ভেঙে গিয়ে আশেপাশে মানুষের গায়ে যেয়ে লাগে, ঠিক আছে। তাহলে সেকেন্ডে ব্লাস্ট ইনজুরি হবে ডিউ টু পেনিট্রেটিং ইনজুরি, ঠিক আছে। থার্ড টারশারি ব্লাস্ট কিভাবে হবে? টারশারি ব্লাস্ট হয় হলো পেশেন্ট কি হয়, এখন আমরা ওভার প্রেসার হলে কি হয়, আশেপাশে যে যদি কোনো একটা গাছ থাকে, গাছটা কিন্তু ঠাস করে পড়ে যাবে, কারণ গাছেরও তো প্রেসার পড়লে গাছও কিন্তু পড়ে যেতে পারে। বা এমন একটা নর্মাল একটা জিনিস দেওয়া ছিল, একটা ওয়ালের মতো ছিল, ওয়ালটাও কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে এই যে একটা ব্লান্ট বা ক্রাশ ইনজুরি, একটা ওয়াল ভেঙে গেল বা একটা গাছ পড়ে গেল, তাহলে এটার জন্য এক ধরনের ব্লাস্ট, এটাকে আমরা বলি টারশারি ব্লাস্ট ইনজুরি, ঠিক আছে। তাহলে প্রাইমারি হলো ডিউ টু ওভার প্রেসার, সেকেন্ডারি হলো ডিউ টু পেনিট্রেটিং ইনজুরি, বোমের ভিতরে যে ব্লাস্ট ম্যাটেরিয়াল গুলো থাকে বা আশেপাশে গ্লাস ফ্র্যাগমেন্ট দিয়ে হতে পারে। টারশারি হলো যদি ওইখানে কোনো স্ট্রাকচার থাকে আশেপাশে, যেমন গাছ থাকলে বা একটা ওয়াল থাকলে ওগুলো ধস হতে পারে, ওইটাতে হতে পারে। কোয়াটারনারি কি? কোয়াটারনারি বলা আছে যে ওই যে বোম হলে অনেক সময় দেখা যায় সাথে সাথে বার্ন হতে পারে, ইনহেলেশন হতে পারে, এটা হলো কোয়াটারনারি। কুইনারি হলো যে এটা সাধারণত হয় হলো ওই যে রেডিয়েশন, যা পারমাণবিক বোমাতে হতে পারে, রেডিয়েশন সিকনেস। আরেকটা হতে পারে যে ওর পরবর্তীতে একেবারে কয়েকদিন পরে দেখা যেতে পারে ইনজুরি হয়েছিল, ওইখান থেকে ইনফেকশন হতে পারে। তাহলে দিস আর কল্ড কুইনারি ব্লাস্ট। তাহলে ব্লাস্ট ইনজুরির এই 5টা ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে, মানে আসতে পারে, ঠিক আছে। এবং এটা একটু ইন্টারেস্টিং, আমাদের জন্য এক চার্টের মধ্যেই পড়া হয়ে যাবে। তাহলে এই 5টা টেবিল আমরা দেখলাম, এখানে আসলে আমাদের জন্য আর কিছু নাই, আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ, আজকের ক্লাসও শেষ। আমরা 3টা এসবি আছে আমাদের জন্য, এই এসবি গুলো সলভ করে আজকে আমরা ক্লাসটা শেষ করে দেব। তাহলে এটা হলো ট্রায়াজ রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। একটা পেশেন্ট মানে এমার্জেন্সিতে সাডেন রাশ অফ পেশেন্ট চলে আসছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ইনজুরি, এখন এদের মধ্যে আমি কোন পেশেন্টটাকে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে ট্রিটমেন্ট করব? সিভিয়ার ফেশিয়াল ট্রমা। সিভিয়ার ফেশিয়াল ট্রমা। অন্যদের সমস্যা কি হয়েছে? অন্যদের আমরা করব না কেন? এগুলো সালভেজ মানে নন সালভেজেবল। হ্যাঁ, এটা হলো নন সালভেজেবল, ঠিক আছে। সিভিয়ার ব্রেন ড্যামেজ, তার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, এখন আমি কি করব? আমার তো কিছু করার নাই। এক্সটেন্সিভ বার্ন মানে পেশেন্ট, আমরা জানি যে একটা রুল আছে যে এজের সাথে কত পার্সেন্ট বার্ন হলে আমরা ধরে নিই 100% মর্টালিটি। এখন সিভিয়ার বার্ন, যার ওরকম 90% বার্ন হয়ে আছে, তার কিন্তু ধরে নিতে পারি যে সে মারা যাবে, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা আপাতত আসলে কিছু করার নাই। বা মেজর ডিজাস্টার, মাস ক্যাজুয়ালিটিতে আমাদের আসলে তাদের দিকে আমাদের নজর দেওয়া যাবে না। অন্য সময় আমরা অবশ্যই এদেরকে নজর দিব, ঠিক আছে। অন্য সময় এমনি আমি বসে আছি, আমাদের কাছে একটা পেশেন্ট আসলো ভেরি এক্সটেন্সিভ বার্নে, আমরা কিন্তু তাকে অবশ্যই প্রথমেই তাকে ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু এরকম মাস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে এদেরকে আমাদের প্রায়োরিটি দেওয়া যাবে না, কারণ এদেরকে আমরা ধরে নিতে হবে এরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের জন্য মোস্ট হলো ডি নাম্বার, সেটা সিভিয়ার ফেশিয়াল ট্রমা, কারণ এখানে এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, আমরা ওটা রিলিভ করে দিতে পারলে কিন্তু পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর পেলভিক ফ্র্যাকচার, এটা হলো সেকেন্ড প্রায়োরিটি, এখানে আমরা উইদিন আওয়ার্স ট্রিটমেন্ট করলে প্রবলেম নেই, এখানে অ্যান্সার হবে অ্যান্সার ডি। এরপরের কোশ্চেন, এটা হলো এবার জুলাই, আচ্ছা এটা হলো জুলাই 2021 না, তো এটা জানুয়ারি ইনক্রিজ পটাশিয়াম। ইনক্রিজ পটাশিয়াম। তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা ক্লাস সিনড্রোম থেকে আসছিল। ক্লাস সিনড্রোম আমাদের যদিও সরাসরি বলা নাই, কিন্তু আমরা দেখেছি যে মাসল ড্যামেজ হয় এবং একই সাথে আমরা আরেকটা দেখলাম যে রেনাল ফেলিওর কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করতে পারে। তাহলে দুইটা দিয়ে তো আমরা বুঝতে পারছি যে আমরা তো জানি মাসল ড্যামেজ হলেও পটাশিয়াম রিলিজ হয়, আবার রেনাল ফেলিওর হলে হাইপারক্যালেমিয়া হয়। তাহলে ওভারঅল আমাদের সরাসরি এখানে যদিও লেখা নাই, কিন্তু আমাদের এটার আমরা বেলি লাভ করলেও আমরা একটা আইডিয়া করতে পারবো যে এখানে তার পটাশিয়াম লেভেলটা বাড়বে। তাহলে এখানে অ্যান্সার হবে ইনক্রিজ পটাশিয়াম। আর লাস্ট কোশ্চেন, এটা একটা কমপ্লিকেটেড কোশ্চেন, কারণ এই পুরোপুরি হুবহু এই জিনিসটা লেখা নাই। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? কেউ কি এটা ডিরেক্টলি কোথাও অ্যান্সারটা পেয়েছেন? ও কনফিউশন। মানে এটা অ্যান্সারটা কি হবে এই কোশ্চেনের? হাইপক্সিয়া হবে না? হাইপোক্সিয়া বলছে, এটা কি কেউ অন্য কোনো অ্যান্সার দিবেন? এটা আচ্ছা, কয়েকজন বলছেন হাইপোপারফিউশন, তাহলে হাইপোক্সিয়া, এটা শুনে মনে হবে হাইপোক্সিয়া, ঠিক আছে। কারণ কি আমরা মানে হাইপোক্সিয়া মানে হলো অক্সিজেন কমে গেছে, অক্সিজেন কম থাকলে আমরা জানি পেশেন্ট মোটামুটি যে কোনো জায়গায় ইনজুরি হতে পারে। তবে আমরা এই যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সেকেন্ডারি ব্রেন ইনজুরি, এরকম হাইপোক্সিয়া, এখানে কিন্তু যখন বইয়ে লেখা আছে ওইখানে ওই সবগুলোই লেখা আছে।
হাইপোক্সিয়া, হাইপোপারফিউশন, হাইপোক্সেমিয়া, হাইপোটেনশন, এই সবগুলোই কিন্তু লেখা আছে এটা হলো সেকেন্ডারি ব্রেন ইনজুরি করে, ঠিক আছে। তবে আমরা ওই যে বেলি লাভে বলে পড়েছি না প্রথম লাইনটাই, ওই চ্যাপ্টারে প্রথম লাইনটা কি ছিল, গ্লুকোজ হাইপোক্যালসিমিয়া। একটা সিএনএস এর জন্য বা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য এসেনশিয়াল হলো বোথ গ্লুকোজ এবং অক্সিজেন। শুধু অক্সিজেন দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে। আবার শুধু গ্লুকোজ দিয়েও হবে না, গ্লুকোজ বেশি হয়ে গেল তারও সব প্রবলেম বেশি, ঠিক আছে। তাহলে আমরা ওই প্রথম লাইনটা দিয়ে এবং আলটিমেটলি ওই যে আমাদের সেকেন্ডারি ব্রেন ইনজুরি ওখানেও কিন্তু এই এরকম মোটামুটি বলা ছিল, তাহলে সবগুলোই কিন্তু সেকেন্ডারি ব্রেন ইনজুরির জন্য রেসপন্সিবল ফ্যাক্টর। তবে আমাদের এসবিএ মানে আমরা এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওটাকেই আমরা এর মধ্যে নিব, ঠিক আছে। তাহলে এর মধ্যে বেলাভের ওই লাইনটা দেখে বা অন্যান্য যে চার্ট আছে একটা চার্টের নিচের দিকে লেখা হাইপোপারফিউশন, হ্যাঁ এটা হলো হাইপোপারফিউশন, ঠিক আছে। হাইপোপারফিউশন যখনই পারফিউশন কমে যাবে তখন কি হবে, তার অক্সিজেনও কমে যাবে এবং গ্লুকোজ সাপ্লাইও কমে যাবে, ঠিক আছে, গ্লুকোজ সাপ্লাই কমে যাবে। এবং আমরা আরেকটা জিনিসও জানি যে রবিনসেও লেখা আছে একটা কথা যে ইসকেমিয়া বা হাইপোপারফিউশন ইজ ওয়ার্স দ্যান হাইপোক্সিয়া। কারণ কি, আমাদের হাইপোপারফিউশন হলে কিন্তু আমাদের অক্সিজেনও নাই নিউট্রিয়েন্টও নাই, এজন্য অক্সিজেন নর্মালি যদি অক্সিজেন নাও থাকে তবুও কিন্তু নিউট্রিয়েন্ট থাকলেও কিন্তু কিছু কিছু আমরা জানি যে এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কিছু হয়তোবা মেটাবলিজম করা সম্ভব, কিন্তু যখন পুরোটাই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কোনো সোর্সই নাই, যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমাদের এখানে অ্যান্সার আমরা দেবো অ্যান্সার সি, ঠিক আছে। যেহেতু এই কোশ্চেনটা ওরকম কোথাও সরাসরি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে বলা নাই, এই জন্য আমরা বেলিলা বেরিয়ে এনজয় অ্যান্সার দিব অ্যান্সার সি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের আসলে অনেক বড় টপিকস গুলো আমরা পড়েছি, অনেক বড় টপিকস, 125 পেজ, 9টা চ্যাপ্টার, এর জন্য টাইম লেগেছে। আশা করি এই জিনিস, তবে আমি এটা বলতে পারি এই জিনিস যদি আপনারা একা পড়তে যান ওই যে প্রথম চ্যাপ্টার পড়তে গিয়ে কিন্তু 2-3 ঘন্টা চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ওই রকম সময় নষ্ট করব না, আমাদের যেহেতু প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস হচ্ছে, আমরা চেষ্টা করব এই ক্লাসগুলো এর মধ্যেই অল্প সময়ের মধ্যে, এবং সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট লাইন এখানে পড়ানো হয়ে গেছে, একই সাথে প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেনও পড়ানো হয়ে গেছে। আর একটা জিনিস আমি শুধু বলবো যে আমাদের আজকে একটা পরীক্ষা হয়েছে না, আপনারা এখানে কয়জন পরীক্ষা দিয়েছেন পেরি অপারেটিভ কেয়ার? ওইটা কালকে পর্যন্ত টাইম, তো কালকে দিব। আচ্ছা, কালকে পর্যন্ত টাইম হলেও চেষ্টা করতে হবে আগেই দিয়ে দেওয়া, ঠিক আছে। কারণ কি, একটা জিনিস মানে আমি এখন এই ক্লাস করে আবার যখন পিডিয়াট্রিক কেয়ার পরীক্ষা দিতে যাবেন তখন মানে একটু ঝামেলা, আগে দিয়ে ফেললেই তো ভালো। এখন অফলাইন যখন ছিল তখন তো সবাই যেটা করতো যে প্রথমে আমাদের 3টা থেকে 3:30টার মধ্যে পরীক্ষা দিত, এরপরে হলো সবাই 3:30টা থেকে ক্লাস করতো। এখন অনলাইনে একটু সুবিধা আছে, 24 ঘন্টা দেওয়া হয়, কিন্তু তবুও চেষ্টা করতে হবে আগে পরীক্ষাটা দিয়ে দাও। এখন আমি আজকে এটা যে জন্য বললাম যে আমাদের আজকের কোশ্চেনে 30টা কোশ্চেন দেওয়া হয়েছে, 30টা কোশ্চেন মানে 15টা এমসিকিউ 15টা এসবিএ। এখন এই 30টা কোশ্চেন আপনার পরীক্ষা দিবেন, সবাই পরীক্ষা দিয়ে আপনি একটু জানাবেন যে আপনাদের জন্য কোনটা সুবিধা হয়, 15টা এসবিএ 15টা এমসিকিউ সুবিধা হয় নাকি আগের মতো। কারণ এই টোটাল 30টা কোশ্চেনের পরীক্ষাতে আমাদের 60 মিনিট সময় লাগবে, 60 মিনিট হয়তো বা লাগবে না, তাও মনে করেন যে 40-50 মিনিট লেগে যাবে। আর 20টা কোশ্চেন পরীক্ষাতে আমাদের টাইম ছিল হলো 40 মিনিট। তাহলে এরকম রুটিন যে ক্লাস টেস্ট গুলো ওগুলো কোনটা কোন রকম কোশ্চেন করলে সুবিধা হয়, 30টা কোশ্চেনে আমরা রাখবো নাকি 20টা কোশ্চেনের ফরম্যাটে রাখবো, এটা একটু জানাবেন, ঠিক আছে। হ্যাঁ এটা একটু জানাবেন যে আপনাদের, কারণ 20টা কোশ্চেনে দিলে একটু সুবিধা, কারণ সুবিধা মানে যে পরীক্ষাটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। অনেকে 30টা কোশ্চেন দেখেই অনেকে পরীক্ষা দেন, আমি এটা জানি যে 30টা কোশ্চেন 60 মিনিট লাগবে, এই দেখেই অনেকে পরীক্ষায় মানে পরীক্ষাটা অ্যাপিয়ারই করে না। তাহলে তবুও আপনারা বলবেন যে যারা রেগুলার পরীক্ষা দেন যে কোনটা আপনাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে, যে 20টা নাকি 30টা কোশ্চেন, ঠিক আছে। এটা একটু আমাকে জানাবেন বা গ্রুপেও আমাদের যে লিখতে পারেন যে কোনটাতে আপনাদের জন্য সুবিধা হয়, যেভাবে সুবিধা ওইভাবে আমরা পরের পরীক্ষাগুলো হয়তো বা 20টা কোশ্চেন বা 30টা কোশ্চেন ওইভাবে আমরা অ্যারেঞ্জ করব। তাহলে থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাস যদিও অনেক ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। যে পরীক্ষাগুলো হয় ওগুলোর পরবর্তী ক্লাসের শুরুতে ওই কোশ্চেন গুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করা সবগুলো তো আমাদের আসলে লাগে না, আমাদের যেগুলো ম্যাক্সিমাম জিনিস তো এখানে পড়ানো হয়। আর কিছু কোশ্চেন এখন এই 20টা কোশ্চেন বা 30টা কোশ্চেন ডিসকাশন করতে গেলেও কিন্তু 30 মিনিট চলে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি একটু বলে দেন যে এই কোশ্চেনটা বুঝি নাই বা এই কোশ্চেনটা, আমার মনে হয় কি এই যে 20টা কোশ্চেনের মধ্যে হয়তো বা 5টা কোশ্চেনে আপনাদের একটু প্রবলেম থাকতে পারে বা কনফিউশন হতে পারে, সেটা যদি আপনারা একটু স্পেসিফিক করে দেন যে
ভাই এই পরের ক্লাসে আমাদের এই 5টা কোশ্চেন বুঝি নাই বা আমরা এই কয়টা কোশ্চেন একটু বলে দিলে সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, কম টাইমে 5টা কোশ্চেন ডিসকাশন করতে হয়তো বা 10 মিনিট লাগবে, কিন্তু যখন আমরা 20টা বা 30টা কোশ্চেন ডিসকাশন করতে যাবো ক্লাসের শুরুতেই আধা ঘন্টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু আপনাদের, কারণ সব কোশ্চেন নিয়ে তো আর কনফিউশন হয় না, যে কোশ্চেনে কনফিউশন হয় এটা একটু আপনারা বলবেন। হ্যাঁ, এরকম ডক্টর শামজিনা আরাফাত বলেছেন যে 30টা কোশ্চেন বেটার। ঠিক আছে, এটা হলো সবাই আপনারা বলবেন যে কোনটা ভালো লাগে, তাহলে ওটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, যে পরবর্তী কোশ্চেন 20টা বা 30টা রাখবো। আর কোন কোশ্চেন নিয়ে যদি প্রবলেম হয় বা কনফিউশন হয় আমাদেরকে জানাবেন। ইচ্ছা করলে পার্সোনালিও, যে ক্লাসটা নিয়েছে তাকে পার্সোনালিও মেসেজ দিতে পারেন বা গ্রুপেও মেসেজ দিতে পারেন, বা যেই ক্লাসটা হচ্ছে তার নিচেও কমেন্ট করতে পারেন যে এই অ্যান্সারটা কেন হলো। আর একটা হলো আপনারা স্পেসিফিক্যালি বলে দিলে আমরা ওই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করবো নেক্সট ক্লাসের আগে। ঠিক আছে, তাহলে এটা একটু সবাই ফলো করলে আমাদের মনে হয় এই কোশ্চেনগুলো নিয়ে কনফিউশন থাকবে না। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ কষ্ট করে থাকার জন্য। আশা করি আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।